Good evening, everyone. Good evening. Thanks for joining the session. After a long interval, I have been taking part of a class. The last session, and it was my first session, of course. I took almost 1 month ago, right? 1 মাস হয়ে গেছে আপনাদের ফার্স্ট যে সেশনটা আমি নিয়েছিলাম। So can you recall me? Yes. Yes, sir. Okay, thank you very much. First session, especially I discussed, so far I can recall, it was related to S12, right? Deferred Yes, sir. tax, Yes. and I solved a exam-oriented question. Actually, আসলে মানে ক্লাসগুলো যদি আসলে কয়েকজন টিচার নেন তো, তাই না? এখানে যদি ক্লাসগুলো পড়া হয় তাহলে মানে কনসিস্টেন্সি থাকে। ফর এক্সাম্পল, আমাকে 5টা সেশন দেওয়া হলো, আমি 5টা উইকে নিয়ে নিলাম। পরবর্তী যে টিচার থাকলেন তিনি নেক্সট 5টা উইকে 5টা সেশন নিলেন। এরকম যদি হয় তাহলে কনসিস্টেন্সি থাকে। বাট অনেক দিন গ্যাপ হয়ে গেলে, ফর এক্সাম্পল, আমি একটা চ্যাপ্টারের মানে পুরোপুরি শেষ করলাম না, বাট সেটা কিন্তু তখন মানে যে রিদম থাকে, ওই রিদমটা তখন থাকে না। তো যাই হোক, আপনারা আমার কিছু ম্যাটেরিয়ালস পেয়েছেন, তাই না? আমি কিছু ম্যাটেরিয়ালস শেয়ার করেছিলাম, পেয়েছিলেন? হ্যালো, জি, ভুলে স্যার। গেছেন, ভুলে গেছেন হয়তো। আচ্ছা, যাই হোক, এখন যেহেতু সামনে এক্সামের বিষয় আসছে, এক্সামের জন্য আপনাদের অবশ্যই প্রিপারেশন নিচ্ছেন। আমি IS-12 নিয়ে আরো কিছু কোশ্চেন জিজ্ঞাসা করব, জাস্ট একটু রিক্যাপ করব। তারপর আজকে যে চ্যাপ্টারটা পড়বো এটাও মানে ভেরি ইম্পর্টেন্ট, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট নিয়ে। ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট নিয়ে। আপনারা জানেন যে কয়েকটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আছে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট রিলেটেড, স্পেশালি IFRS 9, দেন IS-32। এই দুটো স্ট্যান্ডার্ডই ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের জন্য আপনাদের এক্সাম পারপাসে ভেরি ইম্পর্টেন্ট। এছাড়াও আছে IFRS 7 আছে ডিসক্লোজার নিয়ে। বাট আমাদের মূল ফোকাস থাকবে IFRS 9 এক্সেপ্ট হেজ অ্যাকাউন্টিং। হেজ অ্যাকাউন্টিং ছাড়া IFRS 9 এর যে অংশটা আছে পড়বো আমরা। হেজ অ্যাকাউন্টিং আপনারা অ্যাডভান্স লেভেলে পড়বেন। আর এছাড়া IS-32 আমরা দেখব। ওকে, তার আগে আমি একটু IS-12 নিয়ে একটু আলোচনা করি। Just recap our knowledge of what we discussed almost 1 month ago, but we'll not recap our knowledge. Okay, thanks. Can you please explain me what do you understand tax base and accounting carrying amount? Tax base and accounting carrying amount. Let me share my screen. দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, Hello? দেখা যায় স্যার। দেখতে পাচ্ছেন, তাই না? আমি এই ম্যাটেরিয়ালসটা শেয়ার করেছিলাম, যেহেতু ট্যাক্সেশন নিয়ে আপনাদের যে টেক্সট বই আছে, টেক্সট বইতে যে চ্যাপ্টার আছে ভেরি স্মল এখানে, বাট এখানে ইন ডিটেলস আছে, ইন ডিটেলস পাবেন আপনারা, ইলাস্ট্রেশন সহকারে পাবেন, বিভিন্ন ইলাস্ট্রেশন আছে, রাইট? ওকে, এটা একটু আপনারা যতদূর পারেন এটা একটু দেখেন, হ্যাঁ, চ্যাপ্টারটা দেখেন। আচ্ছা, আমি ফার্স্টেই আপনাদেরকে জিজ্ঞাসা করেছি ট্যাক্স বেজ এবং অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট বলতে কি বুঝেন? এনিওয়ান প্লিজ? এনিওয়ান? স্যার, ট্যাক্স বেস হচ্ছে অর্ডিন্যান্স বা ইনকাম ট্যাক্স অনুযায়ী যে ক্যারিং অ্যামাউন্টটা, আর অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট হচ্ছে আইএফআরএস অনুযায়ী যে ক্যারিং অ্যামাউন্টটা বের হয় সেটা হচ্ছে অ্যাকাউন্টিং বেস ক্যারিং অ্যামাউন্ট। Absolutely correct. Thank you, Shirin Sultana. She explained correctly tax base and accounting carrying amount. Then let us discuss about permanent difference and temporary difference. Uh, uh, accounting profit and tax profit cannot be same or equal.
Okay. There are certain items that state the difference between accounting profit and tax profit, right? And those items are classified into two categories. One is permanent difference, another is temporary difference, right? পার্মানেন্ট ডিফারেন্সটা হচ্ছে হলো এমন কিছু আইটেম থাকবে, ফর এক্সাম্পল ট্যাক্সে সেটাকে ইনকাম বা এক্সপেন্স বলছে, অ্যাকাউন্টিং সেটাকে কখনোই ইনকাম বা এক্সপেন্স বলবে না, অথবা ভাইস ভার্সা। অ্যাকাউন্টিং সেটাকে ইনকাম বা এক্সপেন্স বলছে, ট্যাক্স ওটাকে কখনোই ইনকাম বা এক্সপেন্স হিসেবে কনসিডার করে না। সেটা হলো পার্মানেন্ট ডিফারেন্স। আর টেম্পোরারি ডিফারেন্স আপনারা জানেন যে এখন কোন একটা ইনকাম বা এক্সপেন্স ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা আইএফআরএস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে সেটাকে ইনকাম বা এক্সপেন্স এখন বলা হচ্ছে, বা ট্যাক্স সেটা ইনকাম বা এক্সপেন্স বলবে একটা সামনে কোনো একটা পিরিয়ডে। সেটা হতে পারে আজ থেকে 2 ইয়ার্স পরে, অথবা 3 ইয়ার্স পরে, আর 5 ইয়ার্স পরে। মূলত টেম্পোরারি ডিফারেন্সের কারণেই ডিফার্ড ট্যাক্স ক্রিয়েট হয়। এখন আমাকে একটু এক্সপ্লেইন করেন ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স কি আর ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স কি। ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্সে আপনি ডিফার্ড ট্যাক্স অ্যাসেট পাবেন না লাইবিলিটি পাবেন, আর ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্সে কোনটা পাবেন প্লিজ? প্লিজ। ট্যাক্সেবল লাইবিলিটি থেকে আমি আসলে পাবো হলো ডিডাক্টেবল অ্যামাউন্ট পাবো, আর অ্যাসেট থেকে হলো আমার আহ, না না, লাইবিলিটি থেকে এক্সপেন্সটা আসবে, আর হলো অ্যাসেট থেকে আসবে হলো না ডিডাকশনটা। না, হচ্ছে না সাজ্জাদ হোসেন, আপনি হয়তো বুঝতে পেরেছেন, বাট এক্সপ্লেনেশনটা রাইটলি হচ্ছে না। আর ফার্স্ট কোশ্চেন ছিল আমরা ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স এবং ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্সটা কিভাবে পাবো, রাইট? মানে কোন কোন ওয়েতে পেতে পারি। আর আর সেকেন্ড ছিল যে ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স আপনাকে ডেফার্ড ট্যাক্সের কি অ্যাসেট তৈরি করবে না লাইবিলিটি তৈরি করবে, এবং ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স ডেফার্ড ট্যাক্স অ্যাসেট তৈরি করবে না লাইবিলিটি তৈরি করবে। এইটা হয়, দুইটা কোশ্চেন করেছিলাম আমি। শিরিন স্যার, সুলতান। অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট যদি ট্যাক্স বেস থেকে বড় হয়, বেশি হয়, তাহলে হচ্ছে ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স হবে, যেটা হচ্ছে ডিফার্ড ফর ট্যাক্স অ্যাসেট, ফর অ্যাসেট, ফর for your অ্যাসেট। complete information, you should add as for asset. For asset, if the accounting carrying amount is greater than ট্যাক্স tax বেস, base, জি then the difference is taxable temporary difference. And taxable temporary, if you multiply the relevant tax rate, right? I would say স্যার, relevant tax rate. জি If you multiply the relevant tax rate with taxable temporary difference, then you will get deferred tax লাইবিলিটি। liability. Absolutely correct. তাহলে এই জিনিসগুলো কিন্তু আপনাদের মানে দিস নলেজ শুড বি অ্যাট ইউর ফিঙ্গার্স এন্ড, তাই না? পরীক্ষায় আপনাকে, আপনি তো সময় পাবেন না, আপনি 7টা সাবজেক্ট যদি কেউ এখানে পরীক্ষা দেন, আপনাকে সবকিছু শিখে যেতে হবে, তাই না? আপনি তো বাসায় হয়তো কোনো রকম পড়ার সময় পাবেন, পরীক্ষার আগের রাত্রে পড়ে যাবেন এই ধরনের মানে তো সিএতে এগুলো হয় না। সিএতে আপনাকে অনেক আগের থেকে আপনার প্রিপারেশন থাকতে হবে, রাইট? তাহলে আপনাদের এগুলো মানে যেন ভুল না হয়। আর এগুলো তো সহজ জিনিস, এগুলো তো কোনো কিছু কঠিন লেগেছে আপনাদের কাছে? আমার তো মনে হয় যারা শুনছেন সবাই বুঝতে পেরেছেন, বাট আপনাকে লাইনে থাকতে হবে, ক্লাসে টাইমলি জয়েন করতে হবে, ক্লাসের যে যে জিনিসগুলো পড়ানো হয় এগুলা মনোযোগ সহকারে শুনতে হবে। আপনি যদি না বুঝতে পারেন, এগুলার রেকর্ডিং আছে, অফিস থেকে রেকর্ডিং গুলো নিয়ে নেবেন, ওটা আবার শুনবেন, রাইট? যেখানে যেখানে বুঝবেন না সেখানে সেখানে টেনে শুনবেন। এরপরে হচ্ছে হলো যে ম্যাটেরিয়ালস গুলো আমরা দিয়ে এগুলো প্র্যাকটিস করেন। ওকে। ক্যারি ফরওয়ার্ড লস, একটা কোম্পানি যদি ক্যারি ফরওয়ার্ড লস থাকে, রাইট, একটা কোম্পানির যদি ক্যারি ফরওয়ার্ড লস থাকে, এটা আসলে কিভাবে ডিফার্ড ট্যাক্স ইম্প্যাক্ট করবে? Anyone can explain me? up to The 6 years carry forward পর্যন্ত loss ডিফার করা creates যাবে। deferred tax asset. ডিফার্ড ট্যাক্স অ্যাসেট ক্রিয়েট করবে, রাইট, অ্যাবসলিউটলি কারেক্ট। একজন বললেন স্যার আপ টু 6 ইয়ার্স, দিস ইজ নট ইউর ট্যাক্সেশন কোর্স, রাইট? It's your financial accounting course. Up to 6 years, it is in accordance with Bangladesh tax law, right? Or Bangladesh Tax Act, whatever. Income tax ordinance ta এখন আর নেই, Income Tax Act 2023, right?
2023 অনুযায়ী, ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 অনুযায়ী 6 ইয়ার্স পর্যন্ত আপনি ক্যারিয়ার ফরওয়ার্ড করতে পারবেন। আই ডোন্ট নো, স্টিল ইট ইজ 6 ইয়ার্স অর মোর অর লেস দেন, বাট currently you are studying taxation, right? That's why I know you are updated. By the way, আপনার পরীক্ষা এটা বলে দেওয়া থাকবে এটা কি 6 ইয়ার্স, 5 ইয়ার্স না হোয়াট এভার দ্য ডিউরেশন, এটা বলে দেওয়া থাকবে। 6 ইয়ার্স হচ্ছে বাংলাদেশের ট্যাক্স ল অনুযায়ী, অন্য দেশের ট্যাক্স ল অনুযায়ী অন্যরকম থাকবে। তো যেটাই বলে দেওয়া থাকুক, বাট আপনার ক্যারি ফরওয়ার্ড লস আপনি কি পেলে সাথে সাথেই কি আহ, এটা কি ডেফার্ড ট্যাক্স অ্যাসেট ক্যালকুলেশনে নিয়ে আসতে পারবেন, না অন্য কোনো কিছু দেখার বিষয় আছে? প্লিজ। ক্যারি ফরওয়ার্ড লস এটা মূলত ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স ক্রিয়েট করবে এবং এটা ডেফার্ড ট্যাক্স অ্যাসেট ক্রিয়েট করবে রেলিভেন্ট ট্যাক্স রেট যদি মাল্টিপ্লাই করেন। বাট অফকোর্স আপনার ফিউচার প্রফিটেবিলিটি থাকতে হবে। একটা কোম্পানি লসে আছে এবং তার ফিউচার প্রফিটেবিলিটি থাকতে হবে, যে প্রফিটেবিলিটি দিয়ে সে এই লসটা অ্যাবজর্ব করতে পারবে। অর্থাৎ ফিউচার ইয়ারগুলোতে যে প্রফিট আসবে, এই লসটা অ্যাবজর্ব করার পরে যে প্রফিট থাকবে সেটার উপর ট্যাক্স দেবে। এরকম যদি প্রফিট না থাকে, তার মানে কি 6 ইয়ার্স এর যে যে কথাটা বললেন আপনারা, 6 ইয়ার্স এর ভিতরে যদি আপনার এরকম প্রফিট না থাকে, তাহলে আপনি ডেফার্ড ট্যাক্স ক্যালকুলেট করতে পারবেন না। এটাই ডেফার্ড ট্যাক্স অ্যাসেট ক্যালকুলেট করতে পারবেন না। শুধু ক্যারি ফরওয়ার্ড লস না, যে কোনো কোম্পানির ডেফার্ড ট্যাক্স অ্যাসেট রিকগনিশন করতে গেলে তাকে অবশ্যই ফিউচার প্রফিটেবিলিটি থাকতে হবে, বা সেটা প্রফিট মেকিং এন্টিটি হতে হবে। আন্ডারস্ট্যান্ড? যদি তার নিয়ার ফিউচারে প্রফিট না থাকে, তাহলে কিন্তু অথবা লস মেকিং কোম্পানি হয়, সেই ক্ষেত্রে ডেফার্ড ট্যাক্স অ্যাসেট রিকগনিশন করতে পারবেন না। নোট ইট ডাউন। ওকে, এখন আমরা মূলত ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের আলোচনায় আসবো। সরি, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আপনাদের একটা সেপারেট চ্যাপ্টার আছে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, রাইট? ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট বা আইফআরএস 9 নিয়ে পড়াশোনা করা হয়তো আপনাদের সুযোগ অনেকেরই হয়নি, বা অনেকে এর আগে করতে পারেন বিভিন্ন প্রয়োজনে। তা যারা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট বিশেষ করে আইফআরএস 9 আগে পড়াশোনা করেছেন, আমার সাথে শেয়ার করবেন, আমি বিভিন্ন সময় জিজ্ঞাসা করব। ফার্স্ট অফ অল, ফাইন্যান্স আইটেম গুলো দেখলে একটা ব্যালেন্স শিটে বলবেন আপনি এগুলো ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, এবং সেইগুলার বৈশিষ্ট্য কি কে বলতে পারবেন? এনিওয়ান? Yes, sir. These item in balance sheet or in financial statement is financial instrument. Why it is financial instrument? Because for this criteria. Anyone? স্যার, অ্যাসেট, লাইবিলিটি, ইকুইটি, তিনটা। স্যার ইনভেস্টমেন্ট ইন বন্ডস। অ্যাসেট, লাইবিলিটি, ইকুইটি, আপনি তো এটা তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের এলিমেন্ট গুলোর নাম বললেন। অ্যাসেট, লাইবিলিটি, ইকুইটি, এটাই তো থাকে এই তিনটা। তা এই তিনটা অ্যাসেট, লাইবিলিটি, ইকুইটি সব কি ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট হয়? আচ্ছা, যাই হোক, এটা আপনাদের পড়লে আপনারা বুঝবেন, আপনারা খুব ব্রিলিয়ান্ট। আমি পড়লে, বাট একটু মনোযোগ সহকারে শুনেন। আমি যে স্পিচ গুলো দেবো বা লেকচার গুলো দিব, এটা আপনি একটু শুনে শুনে তারপর বইটা পড়েন, তো দেখেন তো স্যার যেগুলো বলছে সব ঠিক আছে, এবং তখন বুঝতে পারবেন যে না, এটা আমার আন্ডারস্ট্যান্ডিংটা খুব কারেক্ট কারেক্ট হচ্ছে তখন, মানে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা তখন কারেক্ট হবে। বাট আপনাদেরকে ধৈর্য সহকারে শুনতে হবে। আচ্ছা, আমি একজন বললেন যে স্যার ইনভেস্টমেন্ট ইন বন্ড, অ্যাবসলিউটলি কারেক্ট। Why investment in bond is regarded as financial instrument? Can we can you please explain me? স্যার বিকজ এখানে আন্ডারলাইং অন্য একটা অ্যাসেট কে রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে বন্ড, একটা কন্ট্রাক্টের মাধ্যমে। কন্ট্রাক্টটা হতে পারে স্যার ফিউচার একটা ক্যাশ ফ্লো আসবে। উম, এইটা আসলে এই এই ফিচারের জন্য আসলে আপনি এটাকে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট বলতে পারেন না।
ঠিক আছে, আপনি কিছুটা কাছাকাছি গেছিলেন, বাট নট অ্যাবসলিউটলি কারেক্ট। এটা আপনি যে ফিচার বলতেছেন যে এটা আসলে আহ, আপনার ডেরিভেটিভের যে ই, সেটা আপনি বলতে চাচ্ছিলেন। ইয়েস, ডেরিভেটিভ ইটস অলসো এ ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আইটেম। Okay, let me explain. This is very easy and easy to understand, I think. Financial instrument is a contract. Of course, it's a contract. Someone said me just a few seconds ago, there should be a contract. Yes, there must be a contract. Even in every financial instrument, there must be a contract. But this contract create financial asset for the at the same time the same contract shall create financial liability or equity instrument of another entity. Just I would like to give you a very simple example. For example, a bank, the name of the bank is ABC Bank or whatever, XYZ Bank. Bank issued share as well as bond. Issued share as well as bond in Security Exchange Commission after permission of Security Exchange Commission. Its share as well as bond are listed in GSC and CSC, right? Any company, whatever the name of the company, buy this bond or purchase this bond as well as share, right? The company, whoever purchase share or bond, it's regarded as a ফাইন্যান্সিয়াল অ্যাসেট, রাইট? যে কোম্পানি শেয়ার বা বন্ড কিনেছে ব্যাংকের, সে হলো, আমি ব্যাংকের এক্সাম্পল দিলাম, হতে পারে অন্য কোনো কোম্পানি হতে পারে, রাইট? তার জন্য এটা ফাইন্যান্সিয়াল অ্যাসেট। অবশ্যই একটা কন্ট্রাক্ট থাকে, যে কোনো শেয়ার পারচেজে একটা কন্ট্রাক্ট থাকে, সিডিবিএল এর সিস্টেমে একটা কন্ট্রাক্ট হয়, সেটা অনলাইন কন্ট্রাক্ট হতে পারে, তাই না? আচ্ছা, তাহলে যে ইনভেস্ট করলো শেয়ার বা বন্ড কিনলো, তার জন্য কিন্তু এটা ফাইন্যান্সিয়াল অ্যাসেট। আর যে কোম্পানি শেয়ার ইস্যু করেছে, এটা তার জন্য ইকুইটি, আর বন্ড ইস্যু করেছে এটা তার জন্য ফাইন্যান্সিয়াল লাইবিলিটি। তাহলে বেসিক যে ফিচার আছে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের, সেটা হলো একটা কন্ট্রাক্ট থাকবে, সেই কন্ট্রাক্টটা একটা পক্ষের জন্য ফাইন্যান্সিয়াল অ্যাসেট তৈরি করবে, আর একটা পক্ষের জন্য ফাইন্যান্সিয়াল লাইবিলিটি অথবা ইকুইটি তৈরি করবে। দ্যাটস অল। এতটুকু জানলে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আপনি সবসময় ফাইন্ড আউট করে বের করতে পারবেন। যেমন আপনার রিসিভেবল, ইটস এ ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। পেয়েবল, ইটস এ ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, ফাইন্যান্সিয়াল লাইবিলিটি। অ্যাডভান্স ডিপোজিট প্রিপেমেন্ট, অফকোর্স ইটস এ ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। ওকে, তাহলে ইনভেস্টমেন্ট ইন শেয়ার, ইনভেস্টমেন্ট ইন বন্ড, যে শেয়ার ইস্যু করতেছে, যে বন্ড ইস্যু করতেছে, তার জন্য ওটা যে শেয়ার ইস্যু করতেছে তার জন্য ইকুইটি, যে বন্ড ইস্যু করতেছে তার জন্য ফাইন্যান্সিয়াল লাইবিলিটি, আর যিনি ইনভেস্ট করতেছে এগুলোতে তার জন্য ওটা ফাইন্যান্সিয়াল অ্যাসেট। ক্লিয়ার? স্যার এক্ষেত্রে কি বিল অফ এক্সচেঞ্জ এবং চেকও আমার ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট? অফকোর্স ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। একটা ব্যাংক, ধরেন একটা ব্যাংক, ব্যাংকে যদি কেউ ডিপোজিট করে, সেটা হোয়াটএভার, টার্ম ডিপোজিট হোক, কারেন্ট অ্যাকাউন্ট হোক, প্রত্যেকটাই ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। আর ব্যাংকের জন্য এটা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, কারণ ব্যাংকের জন্য লাইবিলিটি। আর ব্যাংক যে লোন দিচ্ছে ওটাও ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। ওকে ওকে, থ্যাংক ইউ। এখন আসেন যে পরবর্তী নেক্সট কয়েকটা স্লাইড, ভেরি ইম্পর্টেন্ট। দেন ফাইন্যান্সিয়াল অ্যাসেট। Financial asset, IFRS 9 defines financial asset that is cash and cash equivalent. Financial asset is any asset that is cash and cash equivalent. How cash could be regarded as financial asset? Can you please explain me? Is there any contract here? Cash equivalent, yes, cash equivalent, it's a term deposit or current deposit, whatever, or short-term investment. Short-term are readily liquidable investment, right? These are cash equivalent. For example, investment in treasury for 1 month, it could be considered as cash equivalent, right? Yes, Of sir. course, it's a financial instrument, but mere cash, how could mere cash could be regarded as a financial instrument? Can anyone please explain me? কারণ ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের তো কিছু মানে বৈশিষ্ট্য আছে, সেগুলো তো একটু আগে আমরা আলোচনা করলাম। সেক্ষেত্রে ক্যাশ কিভাবে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট হয়? ইয়েস,
যে ক্যাশের গায়ে, টাকার গায়ে লেখা থাকে চাহিদা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে, তাই না? ইটস এ কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট। Contract not necessary should be always written. It could be written, it could be oral or implied. Right? Okay. এরপরে দেখেন ইকুইটি ইনস্ট্রুমেন্ট অফ অ্যানাদার এন্টিটি। তাহলে ফাইন্যান্সিয়াল অ্যাসেট হচ্ছে হলো অন্য কোম্পানির শেয়ার, যে শেয়ারে আমি ইনভেস্ট করতেছি। দিস ইজ ফাইন্যান্সিয়াল অ্যাসেট। ভেরি সিম্পল, তাই না? এগুলো চিনা কোনো বিষয় না। এবার দেখেন কন্ট্রাকচুয়াল রাইট টু রিসিভ ক্যাশ। হোয়াট ইজ দিস? রিসিভেবল। রিসিভেবলে আপনার কন্ট্রাকচুয়াল রাইট থাকে, যে আপনি যে সার্ভিস সেল করছেন অবশ্যই তার সাথে একটা কন্ট্রাক্ট থাকবে। সেখানে কন্ট্রাকচুয়াল রাইট থাকে, যে রাইটের এগেনস্টে আপনি তার বিরুদ্ধে সু করতে পারেন যদি সে টাকা না দেয়। তাহলে কন্ট্রাকচুয়াল রাইট টু রিসিভ ক্যাশ অর আদার ফাইন্যান্সিয়াল অ্যাসেট। এটা সবসময় ক্যাশ রিসিভ করবেন, বিক্রি করে এরকম নট নেসেসারি। অনেকে ক্যাশের পরিবর্তে অন্য অ্যাসেটও রিসিভ করতে পারে, তাই না? গট ইট? or another financial asset, or to exchange financial asset or financial liability under potential favorable condition. What is this? Or তাহলে এই or পর্যন্ত ইজিলি বুঝতে পারলেন, কিন্তু এর পরের থেকে কি? টু এক্সচেঞ্জ ফাইন্যান্সিয়াল অ্যাসেট অর ফাইন্যান্সিয়াল লাইবিলিটি আন্ডার পোটেনশিয়াল ফেভারেবল কন্ডিশন। বুঝতে পেরেছেন? দেখা যাচ্ছে? জি স্যার। তাহলে এটা কি বলেন তো, এই যে বোল্ড করা? স্যার যারা রিসিভেবল ম্যানেজমেন্ট করে, একটা কোম্পানি রিসিভেবল আর একটা কোম্পানি নিয়ে নিচ্ছে, তারপরে হচ্ছে স্যার এটার বিনিময়ে এখনই পে করে দিচ্ছে, ওইটাই তো হচ্ছে গিয়ে এক্সচেঞ্জ অফ ফাইন্যান্সিয়াল অ্যাসেট, রাইট স্যার? No, no. To exchange financial asset or financial liability under favorable potential favorable condition. না, আপনি যেটা বলছেন, আপনারা কি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট পড়েছেন? না স্যার। এখনো পড়েন নাই? ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের কোর্স আছে না আপনাদের? যাই হোক, আপনারা শুধু শর্ট টাইম পেয়েছেন, এখন স্যার আসলে করতেছি এখন স্যার, রানিং। এখন পড়তেছেন। এটা চ্যাপ্টার 9 আর 10 পড়বেন। সেখানে কি আছে? চ্যাপ্টার 9 আমি জানি না বই চেঞ্জ হয়েছে কিনা, বই চেঞ্জ হওয়ার কথা না। চ্যাপ্টার 9 10 এর ডেরিভেটিভ নিয়ে আছে, তাই না? জি স্যার। সেই ডেরিভেটিভ যদি ইন দা মানিতে থাকে, দ্যাট মিনস if the derivative is in favorable condition, it creates financial asset. সেম ডেরিভেটিভ যখন আপনার আউট অফ মানিতে থাকবে, অর্থাৎ আপনি আর আপনার লস পজিশনে থাকবেন, তখন সেটা ফাইন্যান্সিয়াল লাইবিলিটি। ক্লিয়ার? ডেরিভেটিভ তো একটা ফিউচার ডেটা, এটা এক্সিকিউট হয়, তাই না? এটার উপর বেস করে আলাদা অ্যাকাউন্টিং আছে, যেটা আপনারা অ্যাডভান্স লেভেলে যারা শিখবেন। আমি হেজ অ্যাকাউন্টিং এখানে পড়াবো না, যেহেতু আপনাদের ইসে নাই, সিলেবাসেও নাই। আর এটা এত কমপ্লেক্স জিনিস পড়ার মতো সময়ও নাই আপনাদের। ওকে, তাহলে এই যে টু এক্সচেঞ্জ ফাইন্যান্সিয়াল অ্যাসেট অর ফাইন্যান্সিয়াল লাইবিলিটি আন্ডার পোটেনশিয়াল ফেভারেবল কন্ডিশন, সেটা হচ্ছে হলো, ধরেন আপনার একটা আন্ডারলাইং ভ্যারিয়েবলস থাকবে। সেই আন্ডারলাইন ভ্যারিয়েবলস হতে পারে আপনার কোনো একটা লোন হতে পারে, ইন্টারেস্ট রেট হতে পারে, ফরেন এক্সচেঞ্জ রেট হতে পারে, কারেক্ট? অথবা কমোডিটি হতে পারে। তাহলে এই কমোডিটির এগেনস্টে আপনি কি করতেছেন? আপনি একটা থার্ড কন্ট্রাক্ট করতেছেন। কেন কন্ট্রাক্ট করতেছেন? কারণ এই কমোডিটির প্রাইস বেড়ে যাবে, এই রিস্কে আছেন আপনি। অথবা আপনার এই ইনভেন্টরি আছে, ইনভেন্টরির প্রাইস ফল করবে, এই রিস্কে আছেন। এই জন্য আপনি একটা থার্ড কন্ট্রাক্ট করতেছেন, ফিউচার কন্ট্রাক্ট করতেছেন, ফিউচার অথবা ফরওয়ার্ড কন্ট্রাক্ট। এই ফিউচার মানে স্পেলিং ইজ সেম, FUTURE, বাট এই ফিউচার মানে একটা মার্কেট, ফিউচার মার্কেট, রাইট? ওকে, তাহলে আপনার ডেরিভেটিভ কন্ট্রাক্টে আন্ডারলাইং ভ্যারিয়েবলের এগেনস্টে এটা করা হয়, এটাকে বলা হয় হেজিং। অর্থাৎ আন্ডারলাইং ভ্যারিয়েবলস এর যে রিস্ক আছে, সেই রিস্কটাকে মিনিমাইজ করার জন্য এই হেজিং ইনস্ট্রুমেন্টে যাওয়া হয়। এবং এই হেজিং ইনস্ট্রুমেন্টটা যখন আপনার ফেভারেবল কন্ডিশনে থাকবে, তখন এটা ফাইন্যান্সিয়াল অ্যাসেট ক্রিয়েট করবে। এতটুকু আপনারা বুঝেন, কারণ আপনাদের হেজ অ্যাকাউন্টিং, হেজিং বুঝাতে গেলে এখন আপনার ওই সেই চ্যাপ্টার 9 10 এ পড়াতে হবে। ইজ নট পসিবল, আপনারা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে পড়বেন। ওকে, any question so far? Any question? Do you have any question? স্যার এটা আরেকবার বুঝিয়ে দিলে ভালো হয়, এটা ভালো করে বুঝি নাই, আচ্ছা, এক্সাম্পল ভালো দিয়ে করে দিন। বোঝাবো। ওকে ওকে, শিওর। প্রথম লাইনটা বুঝেছেন? আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন, তাই না? কন্ট্রাকচুয়াল রাইট টু রিসিভ ক্যাশ অর আদার ফাইন্যান্সিয়াল অ্যাসেট, এটা হচ্ছে রিসিভেবল, রাইট?
এইটুক ছিল হলো রিসিভেবল। যে রিসিভেবলে কি হয়, আপনার কন্ট্রাকচুয়াল রাইট থাকে যে আপনি ক্যাশ রিসিভ করবেন। এর পরের টুকু, অর টু এক্সচেঞ্জ ফাইন্যান্সিয়াল অ্যাসেট অর ফাইন্যান্সিয়াল লাইবিলিটি আন্ডার পোটেনশিয়াল ফেভারেবল কন্ডিশন, এটা হচ্ছে ডেরিভেটিভ ইনস্ট্রুমেন্ট। ডেরিভেটিভ ইনস্ট্রুমেন্ট কি, এখানে আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই। সো লেট মি কাম হিয়ার। ধরেন আপনার আছে ইনভেন্টরি। ইনভেন্টরি এখন এই ইনভেন্টরির পার ইউনিট প্রাইস, ফর এক্সাম্পল 100। এখন এই ইনভেন্টরিটা সেল করবেন টু বি সোল্ড আফটার 3 মান্থ। 3 মাস পরে সেল করবেন, রাইট? এটা যদি শিখেন আপনার জন্য ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টেও কাজে লাগবে। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইটস এ ভেরি কমপ্লেক্স কোর্স। আপনারা যখন পড়বেন তখন বুঝবেন, এগুলা বুঝতে পারবেন অবশ্যই। এটা আপনার ওই চ্যাপ্টার 9-10 এর জন্য কাজে লাগবে, দেখবেন। আচ্ছা, তাহলে এই ইনভেন্টরি এখনকার মার্কেট প্রাইস হলো পার ইউনিট $100। 3 মাস পরে এটা সেল করবেন। এখন আপনার কোম্পানি খুবই চিন্তিত, ইনভেন্টরি প্রাইস পড়ে যেতে পারে। ইনভেন্টরি প্রাইস যদি 100 টাকার থেকে রিডিউস করে, আপনার কোম্পানি 100 টাকায় বিক্রি করতে যাচ্ছে, কিন্তু এখন তো তার মার্কেট নাই, 3 মাস পরে এটা হবে, রাইট? তাহলে এইটা 3 মাস পরে 100 টাকায় বিক্রি করার জন্য আপনার কোম্পানি কি করলো, একটা থার্ড কন্ট্রাক্ট করলো, ফিউচার কন্ট্রাক্টে গেল। তাহলে ফিউচার কন্ট্রাক্টে যখন গেল, তখন এই রিলেশনশিপটা এরকম, এখানে হলো ফিজিক্যাল মার্কেট থাকবে, ফিজিক্যাল মার্কেট, আর এখানে একটা ভার্চুয়াল মার্কেট, এটা ডেরিভেটিভ। ডেরিভেটিভ এটা হলো ভার্চুয়াল মার্কেট। VIR, ভার্চুয়াল। ভার্চুয়াল মার্কেট, রাইট? এখন দেখেন এই ফিজিক্যাল মার্কেটটা হচ্ছে, এটা হলো আন্ডারলাইং ভ্যারিয়েবল। আন্ডারলাইং ভ্যারিয়েবল কি, ইনভেন্টরি। ইনভেন্টরি আপনি আগামী 3 মাস পরে বিক্রি করতে চাচ্ছেন। এখন এইটার প্রাইস যাতে পড়ে গেলে আপনি ক্ষতিগ্রস্ত না হন, সেই জন্য আপনি এই ডেরিভেটিভ মার্কেটে গেছেন। এখন আবার এই প্রাইস যদি বেড়েও যায় 100 টাকার থেকে বেশি, সেই বার যে বেনিফিট, সেটাও আপনি এনজয় করতে পারবেন না, সেটাই ডেরিভেটিভ কোম্পানিকে দিয়ে দিতে হবে। বুঝছেন বিষয়টা? আপনি আসলে টেনশন থাকতে চান, আপনি 100 টাকায় এটা পেতে চান। এখন এটা বেড়ে যদি আপনার 105 টাকা হয়ে যায়, যদি 5 টাকা ডেরিভেটিভ কোম্পানির বেনিফিট হবে, মানে মেকানিজমটা এরকম হবে। সেই মেকানিজমটা আমি দেখাই দেবো। তাহলে দুই জায়গায় ইনভেন্টরি আছে। এই ইনভেন্টরি হলো ফিজিক্যাল মার্কেট, হলো ফিজিক্যাল ইনভেন্টরি, রাইট? এটা হলো রিয়েল মার্কেট। আর এটা হলো কাগজে কলমের সেল বাই। আসলে ওটা বাস্তব অস্তিত্ব নাই, কাগজে কলমে সেল বাই হবে। আর এখানে হলো ফিজিক্যাল মার্কেট, হলো বাস্তব যে ইনভেন্টরিটা সেল বাই হবে, রিয়েল সেল বাই। আর এটা হলো ভার্চুয়াল সেল বাই। একটু ভালো করে শুনেন, তাহলে এমনি বুঝতে পারবেন। তাহলে এখানে হলো সেল করবেন হলো আফটার 3 মান্থ, তাই না? এটা হলো প্রেজেন্ট, আজকের ডেট ধরেন, আজকের ডেট না, 1 জানুয়ারিতে আছেন আপনি। 1 জানুয়ারি না, 1 ডিসেম্বরে, 1 ডিসেম্বরে আছেন। 1 ডিসেম্বরে আছেন। 1 ডিসেম্বরে আপনি চিন্তা করতেছেন যে 100 টাকা করে আগামী 3 মাস পরে যখন এক্সিকিউট হবে, তখন 28 ফেব্রুয়ারি, 28 ফেব্রুয়ারিতে আপনাকে সেল করতে হবে এটা, তাই 3 মাস পরে। ওকে, তাহলে এখন হলো আপনার কাছে আছে, তাই না? তাহলে এর উল্টাটা করবেন হলো এই ডেরিভেটিভ মার্কেটে এসে। 3 মাস পরে যদি এখানে আপনি এটা সেল করেন ফিজিক্যাল মার্কেটে, তাহলে 3 মাস পরে ডেরিভেটিভ মার্কেটে হলো বাই করবেন, ওই আইটেমটা বাই করবেন। এটা হলো কাগজে কলমে বাই, আর এটা হলো ফিজিক্যাল সেল। তাহলে এখন কি করবেন, এখন এটা আগে সেল করে নেবেন। এই সেল কিন্তু ফিজিক্যাল সেল না, এই সেল আমি আবার বলছি ভার্চুয়াল সেল। তাহলে এই যে সেল করে নিলেন, ডেরিভেটিভ মার্কেটে যখন ডেরিভেটিভ কন্ট্যাক্ট করলেন,
থার্ড পার্টির সাথে, সে কি করলো এই, এবং এই ডেরিভেটিভের যে প্রাইস, অর্থাৎ এই ইনভেন্টরির যে প্রাইস, এই ফিজিক্যাল প্রাইসের সাথে ওঠানামা করবে। ফিজিক্যাল প্রাইস যদি বাড়ে, ডেরিভেটিভ মার্কেটের এটার প্রাইসও বাড়বে, রাইট? তাহলে সেল করে নিলেন 3 মাস মেয়াদি ফিউচার, সেল করে নিলেন ইনভেন্টরি, সেল, সেল ইনভেন্টরি, সেল, সেল, সরি, সেল ইনভেন্টরি, ইনভেন্টরি এট 100 টাকা, 100 টাকা, 100 পার। বুঝতে পেরেছেন? ফিজিক্যাল এর ডেরিভেটিভ মার্কেটে আগে সেল করে নিলেন ইনভেন্টরি, পরে যে বাই করবেন, কারণ এটা তো ফিজিক্যালি কোনো মুভমেন্ট হচ্ছে না, এটা জাস্ট ভার্চুয়াল। তাহলে এখন 1 মাস পরে আপনার রিপোর্টিং ডেট আসছে 31 ডিসেম্বর। 31 ডিসেম্বরে কি হলো? ফিজিক্যাল মার্কেটে দেখলেন যে ইনভেন্টরির দাম বেড়ে গেছে, ইনভেন্টরির দাম আরো বেড়ে গেছে, 110 টাকা হয়ে গেছে, 110 টাকা ইনভেন্টরির দাম হয়ে গেছে। তাহলে এখানে আপনি আগে সেল করে আসছেন, এরপরে যা বাই চিন্তা করবেন, এরপরে যা আসবে, যে ডেটই আসবে, যে ডেটে আপনি অ্যাকাউন্টিং করবেন বা রিপোর্টিং ডেট যেটাই আসবে, আপনি বাই চিন্তা করবেন। তাহলে বাই ফিউচার, বাই ফিউচার এট 110, রাইট? তাহলে সেল করেছেন এখানে 100 টাকা করে, বাই করলেন 110 টাকা করে, তাহলে 10 টাকা লস হলো না? লস 10 টাকা। তাহলে এই 10 টাকা আসলে আপনি ডেরিভেটিভ মার্কেটে কি আনফেভারেবল কন্ডিশনে আছেন, তার মানে আপনাকে এটা ফাইন্যান্সিয়াল লাইবিলিটি ক্রিয়েট করবে, রাইট? আর এখানে কি হলো, এখানে তো আপনার 100 টাকা ছিল ইনভেন্টরির দাম, 100 টাকার থেকে যখন 110 টাকা হয়ে গেলো, এটা এখানে গেইন হয়ে গেল না? গেইন 10 টাকা। তাহলে দেখেন, আপনি যেটা চিন্তা করছিলেন সেই চিন্তা অনুযায়ী ঠিক আছে, আপনি 100 টাকায় পাচ্ছেন। আবার যদি উল্টোটা হয়, এটা 90 টাকা হয়ে গেছে, এরকম যদি হয়, বাস্তবে আপনি যেটা চিন্তা করছিলেন সেটাই হয়েছে, উল্টাটা না হয় সেটাই হয়েছে, তখন কিন্তু আপনার ফিজিক্যাল মার্কেটে এটা লস হয়ে যাচ্ছে 10 টাকা। তখন তখন এই ডেরিভেটিভ মার্কেটের আগে তো 100 টাকায় সেল করে আসছেন, এবার বাই করবেন 90 টাকা করে, তখন এখানে 10 টাকা গেইন হয়ে যাবে। এই 10 টাকা কে দেবে আপনাকে? ডেরিভেটিভ যে কোম্পানির সাথে এ করবেন, সেই কোম্পানি দেবে। বুঝতে পেরেছেন? তাহলে এটা ফেভারেবল কন্ডিশনে থাকবে, যেটা আপনাকে কি করবে, ফাইন্যান্সিয়াল অ্যাসেট ক্রিয়েট করবে। ফাইন্যান্সিয়াল অ্যাসেট ডেবিট, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ক্রেডিট। ডু আন্ডারস্ট্যান্ড ইট? অনেক ভেঙে বুঝাইলাম, আপনার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কোর্সে যখন ফিউচার পড়বেন, তখন এটা আপনাদের আন্ডারস্ট্যান্ডিং এর সুবিধা করবে। ক্লিয়ার? কি স্যার, বুঝছি জি। ওকে। এখন এখন লাস্ট লাস্ট ওয়ান, সার্টেন কন্ট্রাক্ট সেটেল ইন দ্য এন্টিটিস ওন ইকুইটি। হাউ ইজ, আপনার যদি এরকম হয় যে কোন একটা এন্টিটি তার কোন একটা অ্যাসেট কিনছে, কন্ট্রাক্ট এক্সিকিউট করছে, নগদ টাকা না দিয়ে তার শেয়ার ইস্যু করবে ফিউচার ডেটে। তা এখন এরকম যদি হয়, শেয়ারের ভ্যালু তো স্ট্যাটিক থাকে, যোগে শেয়ারে এত এত নাম্বার অফ শেয়ার দিন, মানে 3 মাস পর এক্সিকিউট হবে, নাম্বার অফ শেয়ার ফিক্সড। এখন যদি শেয়ারের ভ্যালু বেড়ে যায়, তাহলে তো কোম্পানির জন্য লস, কারণ ওই নাম্বার অফ শেয়ারই দিতে হবে, সেটা ফাইন্যান্সিয়াল লাইবিলিটি ক্রিয়েট করছে। আর শেয়ারের ভ্যালু যদি রিডিউস করে, তাহলে কোম্পানির জন্য লাভ, ফাইন্যান্সিয়াল অ্যাসেট ক্রিয়েট করবে তখন। জাস্ট এটার উল্টাটা এটা, এই যে ফাইন্যান্সিয়াল লাইবিলিটি যখন আসবেন, সেটা হলো কন্ট্রাকচুয়াল অব্লিগেশন টু ডেলিভার ক্যাশ, যেমন পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল, অর আদার পেয়েবল, লোন পেয়েবল, যে কন্ট্রাকচুয়াল অব্লিগেশন টু ডেলিভার ক্যাশ, কোন একটা লোন নিয়েছেন ব্যাংক থেকে, রাইট? অর অ্যানাদার ফাইন্যান্সিয়াল অ্যাসেট, ক্যাশ ছাড়া অন্য ফাইন্যান্সিয়াল অ্যাসেট দিয়েও করতে পারেন লোনের পেমেন্ট। অর টু এক্সচেঞ্জ ইনস্ট্রুমেন্ট আন্ডার পোটেনশিয়াল আনফেভারেবল কন্ডিশন, যেটা আমি ডেরিভেটিভের উদাহরণ দিলাম। আর এটার এক্সাম্পল দেওয়া আছে, সার্টেন কন্ট্রাক্ট সেটেল ইন দ্য এন্টিটিস ওন ইকুইটি। দ্যাটস অল। এগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে এটা ফাইন্যান্সিয়াল অ্যাসেট না ফাইন্যান্সিয়াল লাইবিলিটি। আর হলো ইকুইটি, ইকুইটি হলো অ্যাসেট থেকে লাইবিলিটি বাদ দিলে
It's a residual part of asset after deducting liability. Okay. Then derivative. Derivative, yes, derivative, it's a financial instrument. It could be asset or it could be liability. If it is in favorable condition, it creates asset. If it is in unfavorable condition, it creates liability, right? I said you just few minutes ago. But there are certain characteristics of derivatives. What are these? One is fair value change in response to change in one or more underlying variables. So did you notice here? Fair value change, right? Fair value of derivative change in response to change of underlying variable, that is inventory. Clear? যে ইনভেন্টরি ফেয়ার ভ্যালু চেঞ্জ হচ্ছে, এই আন্ডারলাইং ভ্যারিয়েবলের ফলে ডেরিভেটিভের ভ্যালু চেঞ্জ হচ্ছে। সেটাই বলছে যে ফেয়ার ভ্যালু চেঞ্জ ইন রেসপন্স টু চেঞ্জ ইন ওয়ান অর মোর আন্ডারলাইং ভ্যারিয়েবলস। লিটল অর নো অর লিটল ইনিশিয়াল নেট ইনভেস্টমেন্ট। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কিন্তু এখানে ভেরি নমিনাল, অথবা নাও থাকতে পারে, তাই না? এখানে আলাদা ইনিশিয়াল কোনো ইনভেস্ট করা লাগে না। এই যে আপনি সেল করে দিচ্ছেন, এটা কাগজে কলমে ভার্চুয়াল সেল হচ্ছে। যখন আপনি আনফেভারেবল কন্ডিশনে থাকবেন তখন আপনার লাইবিলিটি ক্রিয়েট হবে, এবং যখন আপনি কন্ট্রাক্টটা এক্সিকিউট করবেন তখন যদি আপনি আনফেভারেবল কন্ডিশনে থাকেন তখন আপনাকে পেমেন্ট করতে হবে। কন্ডিশনে থাকলে উল্টো আরো আপনার যে পার্টির সাথে কন্ট্রাক্ট হবে পার্টি আপনাকে পেমেন্ট করবে, রাইট? অফকোর্স সেটেল এট এ ফিউচার ডেট। The characteristics of derivative, very simple. Okay, so let us discuss about IFRS 9. Once financial instrument was discussed in IS 39. So I'm not bothered to discuss about IS 39 because it is no longer valid. So we shall go for IFRS 9. Let us discuss here. Financial asset. দেখেন এতক্ষণ আমরা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট কিভাবে চিনবো সেগুলো আমরা ডিসকাস করলাম, বাট এখন যে জিনিসটা ডিসকাস করব ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের ক্লাসিফিকেশন, রাইট? সরি, ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ক্লাসিফিকেশন। ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের ক্লাসিফিকেশন তো ফাইন্যান্সিয়াল অ্যাসেট, ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি আর ইকুইটি। এখন ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ক্লাসিফিকেশন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফাইন্যান্সিয়াল অ্যাসেটটা কোন কোন ভাবে আপনি ক্লাসিফাই করতে পারেন, এবং এই ক্লাসিফিকেশনের উপর ডিপেন্ড করছে আপনার প্রফিট বা লস কোথায় দেখাবেন। প্রফিট বা লস কোথায় দেখাবেন এটা ডিপেন্ড করছে এই ক্লাসিফিকেশনের উপর। তাহলে ক্লাসিফিকেশনটা ভেরি ইম্পর্টেন্ট, একটু মনোযোগ সহকারে শুনবেন। প্রথমে আমি ডিসকাস করব শেয়ার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, এরপরে আমি ডিসকাস করব ডিবেঞ্চার বা বন্ড। ইনভেস্টমেন্ট তো এই দুইটাই আছে, তাই না? শেয়ার আর ডিবেঞ্চার বন্ড, কারেক্ট? ডিবেঞ্চার বন্ড অথবা কোন লোন নোট, হোয়াটএভার। তাহলে এই দুটাই আছে, যেহেতু এই দুটাই আছে তাহলে ফার্স্টে আমি শেয়ারটা করি, এরপরে আমরা ডিবেঞ্চার বন্ড, লোন নোট, হোয়াটএভার এগুলো আলোচনা করব। সো নোট ইট ডাউন। শেয়ারের ক্ষেত্রে আপনি যেটা করবেন দেখবেন ইকুইটি শেয়ার। ফার্স্ট অফ অল ইকুইটি শেয়ার, এখানে যে বিষয়টা দেখতে হবে কোম্পানির ইন্টেনশন। এটা কি কোম্পানি লং টার্মের জন্য ইনভেস্ট করেছে শেয়ারে, নাকি শর্ট টার্মের জন্য ইনভেস্ট করছে? শেয়ারে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই তে, সরি, ফেয়ার ভ্যালুতে ক্লাসিফিকেশন করা হয়। শেয়ারের ক্ষেত্রে আমি আবারও বলছি, শেয়ারের ক্ষেত্রে ফেয়ার ভ্যালুটাকে কনসিডার করা হয় ইকুইটি শেয়ারে যদি ইনভেস্ট করা হয়। এখানে অ্যামোর্টাইজ কস্ট মেথডের কোনো সুযোগ নেই ইকুইটি শেয়ারের ক্ষেত্রে। ইকুইটি শেয়ার তো আপনারা বুঝেন, তাই না? যে শেয়ার হোল্ডারদের ভোটাধিকার থাকে, এক কথায় যে শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড ফিক্স থাকে না, শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ডটা থাকে ভ্যারিয়েবল। কোম্পানি ভালো করলে ডিভিডেন্ড পাবে, না ভালো করলে পাবে না, কারেক্ট? তাহলে এই ইকুইটি শেয়ারে যদি কেউ ইনভেস্ট করে, যেটা ডিএসসি সিএসসি তে প্রতিদিন সেল বাই হয়, সেখানে দেখতে হবে যে কোম্পানির ইন্টেনশনটা কি। কোম্পানি কি লং টার্ম ধরে রাখবে না শর্ট টার্ম? শর্ট টার্মের জন্য ইনভেস্ট করেছে না লং টার্মের জন্য ইনভেস্ট করছে? তাহলে ইন্টেনশন ইজ ম্যাটার। যদি লং টার্মের জন্য ইনভেস্ট করে থাকে
নর্মালি কোম্পানির ইন্টেনশন থাকে যদি এরকম যে লং টার্মের জন্য ইনভেস্ট করেছে এবং প্রত্যেক বছর ডিভিডেন্ড নিবে। এরকম অনেক কোম্পানি আছে যে তারা ভালো ভালো কোম্পানিগুলো শেয়ার কিনে রাখছে বছরের পর বছর ধরে, যেমন গ্রামীণ ফোনের শেয়ার। গ্রামীণ ফোন অনেক ভালো ডিভিডেন্ড দেয়। যমুনা অয়েল, পদ্মা অয়েল, ঢাকা স্টক এক্সচেঞ্জে এরা প্রত্যেক বছর এদের ডিভিডেন্ড অনেক ভালো দেয়। ডিভিডেন্ড ইল্ড যেটা, ডিভিডেন্ড ভালো দিলেই হবে না, ডিভিডেন্ড ইল্ড বোঝেন তো তাই না? জি স্যার, জি যমুনা স্যার, অয়েল ভালো দেয়, 7.4% দেয় ডিভিডেন্ড ইল্ড তাদের। রাইট। ডিভিডেন্ড ইল্ড মিনস হচ্ছে হলো আপনি যে ইনভেস্ট করছেন সেই ইনভেস্ট অনুযায়ী কতটা রিটার্ন আসছে। ডিভিডেন্ড দেওয়া হয়তো ফেস ভ্যালুর উপর, রাইট? জি স্যার, তারা সম্ভবত 130% দেয়, যেটা হচ্ছে আপনার 13 টাকা। রাইট, তাদের স্টক প্রাইস আছে 173 টাকা। সো আমার পেব্যাক পিরিয়ড যদি কনসিডার করি তাহলে স্যার খুব তাড়াতাড়ি চলে আসে। গুড গুড। ওকে, আর আপনারা সবাই বুঝতে পারছেন, ইনভেস্টমেন্ট, আপনারা যারা পার্টিসিপেন্ট আছে বুঝতে পারছেন ওনার কথা। তাহলে তাহলে যদি এরকম কোনো ইন্টেনশন থাকে যে না আমি ডিভিডেন্ড এনজয় করব এবং দীর্ঘ সময় এই শেয়ার ধরে রাখবো, সেখানে জি ক্যাপিটাল স্যার, গেইনও আসতে পারে, তাহলে জি স্যার, ওইটার ক্লাসিফিকেশন হবে ফেয়ার ভ্যালু থ্রু আদার কম্প্রিহেনসিভ ইনকাম। ডু আন্ডারস্ট্যান্ড? সেক্ষেত্রে ক্লাসিফিকেশন হবে কি, ফেয়ার ভ্যালু থ্রু আদার কম্প্রিহেনসিভ ইনকাম। আর যদি এরকম হয়, ইফ দ্য শেয়ার ইজ পারচেজড held for trading, that means you buy the share right now and you sell the share just after a few days. It may be after 15 days, 1 month, 2 months, or whatever the short period of time. রেভিনিউ গেইন করার ইন্টেনশন থাকলে আর কি স্যার, তাই কি? Right. It's not revenue gain. There is no revenue or capital gain. It's gain. This term revenue gain or capital gain are frequently Tax transfer, referred sir. in taxation, right? গেইন, রাইট। যদি আপনার শর্ট টার্ম গেইনের উদ্দেশ্য থাকে, যেটা আপনি 2 মাস, 3 মাস বা 15 দিন, 2 সপ্তাহের জন্য কিনেছেন, তাহলে ওইটার ক্লাসিফিকেশন হবে হচ্ছে ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট এন্ড লস। নাম শুনে বুঝতে পারতেছেন যে এই যে ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট এন্ড লস বলেছি, একটা শেয়ার যদি আমি এখন 20 টাকা করে কিনি পার শেয়ার, রিপোর্টিং ডেট আমার জাস্ট 7 দিন পরে আসছে বা দুই সপ্তাহ পরে আসছে বা 1 মাস পরে আসছে, শেয়ারটা এখনো বিক্রি করতে পারেনি, বাট সেল করে দেবো খুব শীঘ্রই, এই ধরনের ইন্টেনশন আছে। তাহলে এই শেয়ারের যদি রিপোর্টিং ডেটে 22 টাকা হয়ে যায়, তাহলে 2 টাকা যে গেইন, সেই গেইনটা প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে যাবে। তাহলে ইনভেস্টমেন্ট আমার 2 টাকা বেড়ে যাবে, ইনভেস্টমেন্ট ডেবিট, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ক্রেডিট 2 টাকা। ভেরি সিম্পল। সেম শেয়ার যদি আমি লং টার্মের জন্য কিনে থাকি, যেটা আমার এরকম 2 মাস 5 মাসের জন্য কিনিনি, আমি লং টার্মের জন্য বাট কিনেছিলাম আমি 10 টাকা দিয়ে, এটার দাম হয়ে গেছে এখন 15 টাকা। তাহলে এই যে 5 টাকা কি করব, ইনভেস্টমেন্ট ডেবিট করলাম, তাহলে ক্রেডিটটা কোথায় নেব? 5 টাকা আদার কম্প্রিহেনসিভ ইনকাম। দিস ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এফবিওসিআই দিয়ে যদি আপনি ক্লাসিফিকেশন করেন, তাহলে এই যে ইনভেস্টমেন্টের যে গেইন আসতেছে, সেটা আদার কম্প্রিহেনসিভ ইনকামে হিট করতেছে। তার মানে কি, আপনার আর্নিং পার শেয়ারে হিট করছে না। এটা আপনারা জানেন যে আর্নিং পার শেয়ার ক্যালকুলেট করা হয় নেট প্রফিটের উপর, তাই না? জি স্যার, নেট প্রফিট থেকে। অন্য সবাই কি বুঝতে পারতেছেন? জি স্যার, নেট প্রফিট থেকে আমার যদি প্রেফারেন্স শেয়ার হোল্ডার কিছু থাকে, ওইটা বাদ দেওয়ার পর যেটা থাকে অ্যাভেলেবল ফর কমন স্টক হোল্ডার, বাদ দিয়ে রাইট। নেট প্রফিট থেকে যদি আর্নিংস অ্যাট্রিবিউটেবল টু প্রেফার্ড শেয়ার হোল্ডার থাকে, সবসময় যে সব প্রেফার্ড শেয়ার হোল্ডারের আর্নিংস যে নেট প্রফিটে হিট করবে, এটা কিন্তু না। ইরিডিমেবল প্রেফার্ড শেয়ারের, হ্যাঁ, ইরিডিমেবল প্রেফার্ড শেয়ারের আর্নিংস কিন্তু নেট প্রফিটে হিট করে না। এটা কোথায় যায়? স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটিতে যায়, তাই না? সরাসরি জি স্যার, হিসেবে ট্রিট হয়। আর যদি সেটা রিডিমেবল প্রেফার্ড শেয়ার হয়, সেটার আপনার ডিভিডেন্ডটা কোথায় যায়? পিএনএল হিট পড়ে, তাই না? নেট প্রফিটে হিট পড়ে। আচ্ছা, যাই হোক, এটা আপনারা জানেন, এটা আপনারা সার্টিফিকেট লেভেলে পড়ছেন। এখন যেটা কনসার্ন আমার আদার কম্প্রিহেনসিভ ইনকাম। সো দিস ইজ ওয়ান অফ দ্য আইটেম অফ আদার কম্প্রিহেনসিভ ইনকাম। এখানে কি সবাই বুঝতে পারছেন আদার কম্প্রিহেনসিভ ইনকামটা কি? হ্যালো?
Any concern over here? আরেকবার বললে ভালো হয়। আর একবার বললে ভালো হয়। এই জন্য আপনাদেরকে কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট একটু অ্যানালাইসিস করতে হবে। একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যে ইনকাম স্টেটমেন্ট থাকে, এটা কখনো খেয়াল করেছেন কিনা, এখানে এরকম রেভিনিউ থাকে, রেভিনিউ, সিওজিএস, গ্রস প্রফিট, জিপি, রাইট? এরপরে থাকে আদার ইনকাম, ওকে। এরপরে থাকতে পারে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, অ্যাডমিন এক্সপেন্স, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স। এরপরে প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সেস, তারপরে ইন্টারেস্ট, তারপরে আসলে প্রফিট বিফোর ট্যাক্স, পিবিটি, তারপরে ট্যাক্স, তারপর হলো প্রফিট আফটার ট্যাক্স, প্রফিট আফটার ট্যাক্স। এইটা আসলে আপনার এটার উপর এটা আসলে নেট প্রফিট বলে আমরা, তাই না? এরপরে আরো কিছু আইটেম আসছে, সেটার নাম আসলে আদার কম্প্রিহেনসিভ ইনকাম, কম্প্রিহেনসিভ ইনকাম, সংক্ষেপে এটাকে বলা হয় ওসিআই। এই জিনিসগুলো তো আপনাদেরকে জানতে হবে, নাহলে তো বুঝতে পারবেন না। এখন এই আদার কম্প্রিহেনসিভ ইনকামের বেশ কয়েকটা স্ট্যান্ডার্ডের সাথে এটা রিলেটেড আছে। যেমন একটা স্ট্যান্ডার্ড, এই যে আইফারস 9 আপনার এফবিওসিআই ইনভেস্টমেন্ট থেকে যে গেইনটা করছেন, তাহলে যে বছরে বা যে অ্যাকাউন্টিং ইয়ারে গেইনটা হবে, তাহলে গেইন অর লস, গেইনও আসতে পারে, গেইন অর লস ফ্রম এফবিওসিআই ইনভেস্টমেন্ট। তাহলে এটা কি আদার কম্প্রিহেনসিভ ইনকামের একটা আইটেম। এখন আপনারা আরেকটা এক্সাম্পল দেন তো আদার কম্প্রিহেনসিভ ইনকামের আইটেমের, প্লিজ। Gain loss from revaluation of asset. অ্যাবসলিউটলি কারেক্ট, থ্যাংক ইউ। তাহলে গেইন, না লস হলে তো সেটা আবার এখানে আসবে না। যদি রিভ্যালুয়েশন লস মানে ওটা ইম্পেয়ারমেন্ট কিন্তু, রাইট? গেইন, গেইন অন রিভ্যালুয়েশন অফ, যে কোনো অ্যাসেট হলে হবে না, আবার পিপি হতে হবে, These are PP. পিপি অর ইনটেনজিবল, রাইট? তাহলে এইভাবে করে আদার কম্প্রিহেনসিভ ইনকাম মিলে, তাহলে এই আদার কম্প্রিহেনসিভ ইনকাম আর প্রফিট আফটার ট্যাক্স, যেটা এই দুইটা মিলে আপনার টোটাল কম্প্রিহেনসিভ ইনকাম, টোটাল বুঝতে পেরেছেন? তাহলে এই যে আদার কম্প্রিহেনসিভ ইনকাম যে তাইলেন টোটাল, এটা আর এটা উপরেরটা মিলে টোটাল কম্প্রিহেনসিভ ইনকাম, দুইটা মিলে। তাহলে এই আদার কম্প্রিহেনসিভ ইনকাম কিন্তু দিজ আর নট ডিস্ট্রিবিউটেবল প্রফিট, রাইট? দিজ আর নট ডিস্ট্রিবিউটেবল প্রফিট। এই যে বিওসিআই ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্ট তো লং টার্মের জন্য করেছে, রাইট? তাহলে আমরা বুঝতে পেরেছি, তাই না? ইজ ভেরি ক্লিয়ার টু ইউ? একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, শিওর শিওর। আরে কোশ্চেন করার জন্য তো এতক্ষণ শুধু তো আমি বলে যাচ্ছি, আপনারা কোশ্চেন করতেছেন না কেন? তো ওসিএ তে যে হিট করে এটা তো আমরা ক্লিয়ার, বাট কখন পিএল হিট করবে এটা ওটা একটু এই যে যেটা একটু আগে বললাম, যদি এই ক্লাসিফিকেশন এটাই হয়, শর্ট টার্মে এর হয়, থ্রু, হ্যাঁ মানে যদি আমি যাচ্ছিলাম ইনভেস্টমেন্ট মানে লং টার্ম হলে তো ওসিএ তে যাচ্ছে, আর শর্ট টার্ম হলে কি তাহলে পিএল হিট করছে? হ্যাঁ, এটাই তো বললাম একটু আগে, অন্তত 3 টাইমস বলছি। তাহলে স্যার ও পিএল যদি হিট করে তাহলে এটা আদার সরি নন অপারেটিং ইনকাম হিসেবে ট্রিট হবে, তাই তো স্যার? অফকোর্স নন অপারেটিং ইনকাম হিসেবে ট্রিট হবে। এই যে ওকে স্যার, থ্যাংক ইউ। এই যে আদার ইনকাম, আদার ওকে স্যার, ইনকামে যাবে তখন। স্যার পারফেক্ট। ওকে, এক্সেলেন্ট।
তাহলে ইকুইটি ইনভেস্টমেন্ট নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম যে স্যার ইকুইটি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা কি করব। ফার্স্ট we shall consider the intention of the company, then based on the intention of company we can classify the investment as either FB TPL, that means fair value through profit and loss, or fair value through OCI or fair value through other comprehensive income, right? And based on this classification, gain or loss should be parked in either net profit or other comprehensive income. That's all. এখন আরো কিছু অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো ডিসকাস করা খুবই জরুরি। ইনভেস্টমেন্ট এক্সপেন্স থাকতে পারে, তাই না? আপনি ইনভেস্ট করছেন শেয়ারে, আপনার ব্রোকারেজ কমিশন দিতে হচ্ছে, অথবা যদি এটা প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার হয় আদার সলিসিটর ফিটি, আদার কিছু এক্সপেন্স হয়েছে, রাইট? তাহলে এই ইনভেস্টমেন্ট এক্সপেন্স কোথায় যাবে? যদি আপনার ক্লাসিফিকেশন ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট অ্যান্ড লস থাকে, প্লিজ নোট ইট ডাউন, তাহলে ইনভেস্টমেন্ট এক্সপেন্স আপনি পিএনএল এ এক্সপেন্স হিসাবে চার্জ করবেন। অর্থাৎ আপনি শেয়ার কিনছেন 100 টাকা করে, এর সাথে 1 টাকা হলো ইনভেস্টমেন্ট এক্সপেন্স গেছে, এই 1 টাকা ইনভেস্টমেন্টের ভিতরে আসবে না, সেটা কোথায় চলে যাবে? পিএনএল এক্সপেন্স হিসাবে চলে যাবে। তাহলে আপনার ইনভেস্টমেন্ট কিন্তু 100 টাকায়। পরে যদি এই শেয়ারটা রিভ্যালুয়েশন করে 105 টাকা করেন, তখন যে গেইনটা আসবে 5 টাকা গেইন আসবে, কারেক্ট? বাট সেম জিনিস যদি আপনার ইন্টেনশনটা থাকে লং টার্ম, 100 টাকাতে কিনছেন শেয়ার, 5 টাকা হচ্ছে হলো, সরি 1 টাকা হচ্ছে হলো ইনভেস্টমেন্ট এক্সপেন্স হয়েছে, বাট শেয়ারটা ক্লাসিফিকেশন করছেন ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই দিয়ে, তখন এই ইনভেস্টমেন্ট হবে 101 টাকা। মানে ইনিশিয়ালি আপনাকে এটা 101 টাকায় বুক করতে হবে, মানে ওই যে 1 টাকা যে ইনভেস্টমেন্ট এক্সপেন্স, এটা পিএনএল নিতে পারবেন, সেটা ইনভেস্টমেন্টের সাথে অ্যাড হয়ে যাবে। কিছুদিন পর আপনার আরেকটা রিপোর্টিং ডেট আসছে, সেখানে দেখলেন ইনভেস্টমেন্টের ভ্যালু 105 টাকা হয়েছে, তাহলে এখন যে গেইন হবে সেটা 5 টাকা হবে না, গেইন হবে আপনার 4 টাকা। ক্লিয়ার? তাহলে একটা ক্ষেত্রে ইনভেস্টমেন্ট এক্সপেন্স যাচ্ছে ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট এন্ড লস, এই ক্লাসিফিকেশনে আসলে ইনভেস্টমেন্ট এক্সপেন্স যাচ্ছে পিএনএল এ, নেট প্রফিট হেড পড়তেছে। আর যদি ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই ক্লাসিফিকেশন করেন, ইনভেস্টমেন্ট এক্সপেন্স ইনভেস্টমেন্টের সাথে অ্যাড হচ্ছে, মানে ইনভেস্টমেন্ট হিসাবেই কনসিডার করা হচ্ছে। ক্লিয়ার? স্যার ইনভেস্টমেন্ট এক্সপেন্সটা আরেকবার বললে একটু আরেকবার বুঝিনি বলবো, স্যার। আচ্ছা, ওকে, এক্সেলেন্ট। So let us come back to our Excel sheet. I'll give you a clear cut idea. আচ্ছা, এখানে কে যেন একটা স্পট ফেলে দিচ্ছে এই স্ক্রিনে, আমি একটু স্টপ শেয়ারিংটা অফ করে আবার ঢুকি, সরি। ওকে, আচ্ছা, লেট আস সি। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা, শেয়ার বা ইকুইটি ইনভেস্টমেন্ট, ইকুইটি শেয়ার ইনভেস্টমেন্ট, শেয়ার বা ইকুইটিতে ইনভেস্টমেন্ট। আমি কিন্তু বন্ডের ইনভেস্টমেন্ট নিয়ে আলোচনা করছি না, শুধুমাত্র শেয়ার ইনভেস্টমেন্ট, রাইট? বন্ডের ইনভেস্টমেন্ট নিয়ে আলোচনা, এটা আরো অনেক ডিটেলস ডিসকাশন, এটার আবার আর একটা সিস্টেমে যাবে, এটা একটা বিজনেস মডেল আছে, সেই মডেলে যাবে। তাহলে শেয়ারে আমি যদি ইনভেস্ট করি, সেক্ষেত্রে এখানে কি দেখতে হবে? আমার ইন্টেনশন দেখতে হবে। এই জন্য এখানে দেখেন ইন্টেনশন বলছি, ইন্টেনশন, রাইট? ইন্টেনশন দেখতে হবে। ইন্টেনশন যদি শর্ট টার্ম গেইন হয়, যেটাকে সংক্ষেপে হেল্প ফর ট্রেডিং বলে, তাহলে কি হবে? তাহলে আমার ক্লাসিফিকেশন হবে ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, বাম সাইডে আছে, খেয়াল করেছেন? তাহলে কি করব? এখানে যদি কোনো ইনভেস্টমেন্ট এক্সপেন্স থাকে, সেটা কোথায় দেখাবো? পিএনএল দেখাবো। এই দেখেন প্রফিট অ্যান্ড লস, ইনভেস্টমেন্ট এক্সপেন্স, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এখান থেকে যদি কোনো গেইন বা লস আছে, সেটা কোথায় দেখাবো? প্রফিট অ্যান্ড লসে দেখাবো। দ্যাটস অল। বাট শেয়ারে ইনভেস্টমেন্টটা যদি লং টার্মের জন্য হয়, রাইট, লং টার্মের জন্য, ইন্টেনশন লং টার্মের জন্য, তাহলে ক্লাসিফিকেশন হবে ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই। এখানে যদি কোনো গেইন বা লস হয়, তাহলে সেটা কোথায় যাবে? ওসিআই তে যাবে, একটু আগে যেটা আলোচনা করছি। এখানে যদি কোনো ইনভেস্টমেন্ট গেইন এক্সপেন্স থাকে, সেটা ইনভেস্টমেন্টের সাথে অ্যাড হবে, এই যে দেখেন ইনভেস্টমেন্ট লেখা আছে।
ডু ইউ আন্ডারস্ট্যান্ড ইট? জি স্যার। ক্লিয়ার? জি এনি স্যার। কোশ্চেন সো জি ফার? স্যার। এগুলো কিন্তু পরীক্ষায় আসছে। স্যার এই আমার একটা ইনভেস্টমেন্ট কোশ্চেন ছিল স্কিল। স্যার, হ্যাঁ হ্যাঁ বলেন। কোম্পানি ইন্টেনশনটা যদি স্যার রিভার্স হয় তখন কি করবো স্যার? আমি অ্যাকাউন্টস পর হয়ে গেল, কোম্পানি ইন্টেনশনটা এগুলা রিভার্স এগুলা হয়ে গেল। এগুলা পরে আছে, এগুলা পরে আছে। রিক্লাসিফিকেশন কিভাবে করবেন পরে শিখাবো, হ্যাঁ একটু পরে শিখাবো। আগে এটা ওকে শিখে স্যার। নেন, জি স্যার। ইন্টেনশন চেঞ্জ হলে কি হবে। ওকে, এতটুকু পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছি? জি ওকে, স্যার। নো কোশ্চেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আসেন। স্যার একটা কোশ্চেন ছিল, সেটা হলো এই হ্যাঁ বলেন বলেন। ইন্টেনশনটা আমি হুম, কিভাবে ক্লিয়ার হবে, এটা লং টার্ম না শর্ট টার্মের জন্য? যদি আমাকে একটা আচ্ছা, ট্রায়াল ব্যালেন্স দেওয়া হলো ওকে বাট ওকে ওকে ওকে, দ্যাট ইজ ভেরি রেলেভেন্ট ইস্যু। আপনি পরীক্ষায় যখন কোন একটা কেস আকারে আপনাকে দেখা যাচ্ছে একটা কোশ্চেন দিয়েছে, ওই কেসের ভিতর বলা আছে যে কোম্পানি ইনভেস্ট করেছে এত টাকা করে পার শেয়ার, বাট কোম্পানির ইন্টেনশন টু এনজয় দ্য ডিভিডেন্ড ইয়ার্স আফটার ইয়ার্স, রাইট? নট টু নট টু সেল উইদিন শর্ট টার্ম, শর্ট পিরিয়ড অফ টার্ম। এতটুকু কোন একটা হিন্টস আপনাকে অবশ্যই দেওয়া থাকবে। এটা দেখেই কিন্তু আপনি বুঝে যাবেন যে দিস দিস ইনভেস্টমেন্ট শুড বি ক্লাসিফাইড অ্যাজ থ্রু আদার কম্প্রিহেনসিভ ইনকাম। অফ কোর্স দেয়ার মাস্ট বি সাম ইন্ডিকেশন। আমি একটু পরে মানে রেলিভেন্ট কোশ্চেন আপনাদের দেখাবো, যে কোশ্চেন গুলো বিভিন্ন ইনস্টিটিউশনে, রেনাউন্ড ইনস্টিটিউশনে আসছে। তখন ওই ওই কোশ্চেন গুলো দেখলে বুঝতে পারবেন যে না, এখানে এইটা দেখে আমি বুঝবো যে ইন্টেনশন শর্ট টার্মের জন্য। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে ওকে, এখন আসেন। আমি একটা ইনভেস্ট করছি, ইনভেস্ট ছিল পার শেয়ার 10 টাকা করে, 1 টাকা করে আমাকে কমিশন দিতে হচ্ছে। এখন 1 জানুয়ারি 2022 সালে ইনভেস্টমেন্ট করছি, 1 জানুয়ারি 2022 সালে। যদি এই ইনভেস্টমেন্টটা আমি শর্ট টার্মের জন্য করে থাকি, তাহলে ইনভেস্টমেন্ট ডেবিট, ইনভেস্টমেন্ট কমার্স 10 টাকা, রাইট? পিএনএল, পিএনএল ইনভেস্টমেন্ট এক্সপেন্স, ইনভেস্টমেন্ট এক্সপেন্স, রাইট? 1 টাকা। আর ক্যাশ ক্রেডিট, ক্যাশ বা ব্যাংক ক্রেডিট, হোয়াটএভার। ক্রেডিট হাউ মাচ? 11 টাকা। দ্যাটস অল। গট ইট? ওকে, 1 জানুয়ারি 2022 তে করেছি। এখন আসেন 30 জুন 2022 তে আপনার ইন্টিরিম ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ছিল। সেখানে দেখলেন যে এটার ফেয়ার ভ্যালু হয়ে গেছে, ফেয়ার ভ্যালু হয়ে গেছে, আমি ধরে নিলাম 12 টাকা ফেয়ার ভ্যালু হয়েছে। তাহলে 12 টাকা যদি ফেয়ার ভ্যালু হয়, তাহলে আপনি কি করবেন? ফেয়ার ভ্যালুটা অ্যাডজাস্টমেন্ট দিতে হবে। তাহলে ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট ডেবিট করবেন, আমার 2 টাকা পার শেয়ার। আর গেইন অন ইনভেস্টমেন্ট, গেইন অন ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট যেটা পিএনএল এ যাবে, পিএনএল ক্রেডিট করলেন 2 টাকা। দ্যাটস অল। সেম জিনিস এটা যদি আপনার লং টার্ম ধরে রাখার ইন্টেনশন থাকতো, তাহলে কি হতো? তাহলে 1 জানুয়ারি এটা কি করতেন? ইনভেস্টমেন্ট, সেম জিনিসই আমি নিয়ে আসি, ইনভেস্টমেন্ট ডেবিট করতেন, কমার্স 11, আর ক্যাশ ক্রেডিট করতেন। ইজ নট রাইট? ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, 1 টাকা এখানে যদি 12 টাকায় আপনি রিভ্যালুয়েশন করতেন, তাহলে এখানে কি করতেন? ইনভেস্টমেন্ট ডেবিট করতেন, হাউ মাচ?
টেল মি। 1 টাকা স্যার। 1 টাকা, রাইট। আর ক্রেডিট করতেন কি? ওসিআই। ওসিআই, গেইন অন ইনভেস্টমেন্ট, ওসিআই। কমার্স 1। ক্লিয়ার? এখন আসেন, দেখেন আমি যেভাবে বলছি ঠিক এইভাবে একটা কেস আকারে অ্যাডভান্স লেভেলে এরকম এই ইনভেস্টমেন্টের উপর একটা কোশ্চেন আসছিল। এরপরে এরপরে আসেন 15 জুলাই 2022-তে আপনি এটা সেল করে দিলেন, সোল্ড অ্যাট 15 পার, মানে আমি একটা শেয়ার দিয়ে আমি অ্যাকাউন্টিং করতেছি। ধরেন 1 লক্ষ শেয়ার যদি কিনে থাকে, 15 × 1 লাখ, রাইট? তাহলে সেল অ্যাট 15 মানে যদি আমার ক্লাসিফিকেশন থাকতো শেয়ার থ্রু ওসিআই, তাহলে সরি পিএনএল, তাহলে কি এন্ট্রি দিতেন? অফকোর্স ক্যাশ ডেবিট। ক্যাশ ডেবিট 15 টাকা করে করছেন, আর ইনভেস্টমেন্টের রেকর্ড আছে কত? 12 টাকা, তাই না? লাস্ট রিভ্যালুয়েশন তো 12 টাকায় হয়েছে। তাহলে ইনভেস্টমেন্ট ক্রেডিট করলেন, আর গেইন অন ইনভেস্টমেন্ট এখানে কি করলেন? গেইন অন ইনভেস্টমেন্টটা ক্রেডিট হলো। 12 টাকার থেকেও 3 টাকা আরো বেশি বিক্রি করছেন, তাহলে এই 3 টাকা ক্রেডিট হলো। কিন্তু এটার ক্লাসিফিকেশন যদি ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই হয়, তাহলে কি এন্ট্রি দিবেন? হোয়াট ডু ইউ থিঙ্ক? সেম জিনিসের ক্লাসিফিকেশন যদি ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই হয়, হোয়াট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকাউন্টিং এন্ট্রিস? স্যার স্যার এখন তো আর এটা ওসিআই থাকতেছে না, যেহেতু এখন রিয়েলাইজ করতেছে, তাহলে রাইট, এটা আদার আদার ইনকামে দেখাবে। মানে জার্নাল এন্ট্রিটা বলেন, জার্নাল এন্ট্রি গুলো বলেন। স্যার ক্যাশ ডেবিট, ইনভেস্টমেন্ট ক্রেডিট, ওসিআই যেটা ক্যাশ ডেবিট 15 টাকা, ইনভেস্টমেন্ট ক্রেডিট হাউ মাচ? স্যার ইনভেস্টমেন্ট ক্রেডিট 12 টাকা, যেটা আগেই ছিল। হুম, এরপর 15 রিয়েলাইজ হুম। গেইন 3 টাকা। স্যার স্যার 11 টাকা, আর হচ্ছে ওই যে 1 টাকা ওসিআই ছিল, আর এখন হচ্ছে 4 টাকা, তাহলে এই 5 টাকা হচ্ছে আদার আদার ইনকাম, যেটা হচ্ছে না। আপনি তো মানে মানে ক্লিয়ারলি বলতে হবে স্যার, ক্যাশ ডেবিট, ইনভেস্টমেন্ট এত টাকা ক্রেডিট, অন্য একটা এত টাকা ক্রেডিট, দ্যাটস অল, হয়ে গেল। এইভাবে বলতে হবে। আর এই যে এটা গেইন তো তিন ভেরি সিম্পল টাকাটা ক্যালকুলেশন, এটা তো কোনো বড় কোনো অ্যামাউন্ট দিয়ে করিনি, তাই না? গেইন যে 3 টাকাটা, এটা পিএনএল আমি কত দেখাবো এখন? এই যে এটা কি আমার ওসিআই তে যাবে কিনা ওনারা সেটাই তো আমি সম্মুখীন জিজ্ঞাসা করলাম আপনাদেরকে। হোয়াট ডু ইউ থিঙ্ক? আপনারা আজকে এই স্যার রেলিভেন্ট চ্যাপ্টারটা ইনভেস্টমেন্ট বাদে পড়বেন, বাকিটা আদার ইনকামে ক্রেডিট হবে আর কি। মানে আদার ইনকামে পিএনএল এ ক্রেডিট হবে। জি স্যার। আর কোনো অ্যাকাউন্টিং এন্ট্রি আছে? স্যার আরেকটা এন্ট্রি আছে কি সেটা? স্যার, ওই যে আমরা যে ফার্স্টে যে ওসিআই রিজার্ভে 1 টাকা রাখে আসছি, ওই হুম, ওসিআই রিজার্ভটাকে ডেবিট করে রিটার্নিং এর ক্রেডিট করতে হবে। অ্যাবসলিউটলি কারেক্ট, থ্যাংক ইউ। তার মানে কম্বাইন্ডলি আপনারা কারেক্ট এন্ট্রি দিয়েছেন, বাট সিঙ্গেল কেউ পুরোটাই ভালো করে বুঝাইতে পারেন নাই, বাট কম্বাইন্ডলি আপনাদের এক্সপ্লেনেশন ইজ কারেক্ট। এটা একটু যদি আবার একটু বলতেন, যে লাস্ট হ্যাঁ, যে আমার অবশ্যই আবার বলবো, আরে নো ওয়ারিস ম্যান। ফার্স্ট অফ অল ক্যাশ ডেবিট, ইয়েস। ইনভেস্টমেন্ট ক্রেডিট, ইনভেস্টমেন্ট আমার লাস্ট রিভ্যালুয়েশন ছিল 12 টাকায়, তাহলে 12 টাকা ক্রেডিট। গেইন অন ইনভেস্টমেন্ট, এটা 3 টাকা পিএনএল এ 3 টাকা ক্রেডিট হবে। কেন? কারণ তো এই আইটেমটা আর নো লঙ্গার এক্সিস্ট। এটা যদি ফার্দার রিভ্যালুয়েশন হতো, তাহলে এই গেইনটা দিত ওসিআই, কিন্তু আইটেমটা যেহেতু সেল করে দিয়েছেন, তাহলে এর ওসিআই থাকার কোনো সুযোগ নেই। তাহলে এই জন্য আমরা সরাসরি পিএনএল চার্জ করে দেবো 3 টাকা। এখন কোশ্চিন হচ্ছে হলো, এই শেয়ারের সাথে একটা ওসিআই ছিল, কোনো আইটেম যদি আপনি সেল করে দেন, ওটার ওসিআই থাকতে পারবে না। তা সেই ওসিআই আমি কি করব? ক্রেডিট ছিল, ক্রেডিট ব্যালেন্স ছিল, সেটা ডেবিট করে দিলাম 1 টাকা। এখন এটা কেন রিটেন আর্নিংস নিলাম পিএনএল এ না দেখায়, কেউ বলতে পারবেন? আমি তো এটা তো পিএনএল আমি এ, আগেই রিটার্ন আর্নিং এ কনসিডার করে ফেলছি। হ্যাঁ এটা তো আমি আগে কনসিডার করে ফেলছি রিটার্ন আর্নিং।
কারণ আমি আগে তো ইনকাম কোথায় ট্যাক্স আগে বলেছি। রিটার্ন নিচে কনসিডার করলাম? আগে তো আমি ওসিআই তে নিছি। জি স্যার, আগে তো ওসিএ তে কনসিডার করছিলাম স্যার। হ্যাঁ, ওসিআই তে কনসিডার করছেন, তা ওসিআই টা যখন ডেবিট করলাম সেটা তো ওসিআই থেকে পিএনএল এ যেতে পারত। হোয়াই ইট ইজ রিটেন আর্নিংস? স্যার টোটালি প্রিভিয়াস ইয়ারের অ্যাকুমুলেটেড কোনো ইনকাম যেটা, ইনকাম, এটা তো আমাদের রিটার্ন আর্নিং এ গিয়ে হিট করে স্যার। না না না, এটা দিস ইজ নট দ্য রাইট অ্যান্সার। এনিওন এলস শেয়ার টু গিভ মি দ্য রাইট অ্যান্সার? স্যার স্যার এইটা যেহেতু এই বছরের ইনকাম না, এই ইনকামটা মূলত এর আগের রিকগনাইজড, তো এটা নর্মালি রিটেন আর্নিংস এ যাওয়ার কথা ছিল। না না, এটাও দিস ইজ নট কারেক্ট অ্যান্সার। এনিওন এলস? ওকে, আই এম এক্সপ্লেইনিং, নো ওয়ারিস। এই যে সেম জিনিস, এটা যদি শেয়ার না হয়ে বন্ড হতো, তাহলে এই ওসিআইটা রিক্লাসিফাই হয়ে পিএনএল এ যেত, রিটেন আর্নিংসে যেত না। কিন্তু শেয়ার হওয়ার কারণে, প্লিজ এখানে বিশেষ করে নোট ডাউন করে রাখেন, শেয়ার হওয়ার কারণে শুধুমাত্র এটা ওসিআইটা রিক্লাসিফাই হয়ে পিএনএল এ না যে রিটেন আর্নিংসে যাচ্ছে। এটাকে বলা হয় হলো, যখন একটা শেয়ার আপনি ক্লাসিফিকেশনটা এফবিওসিআই তে করবেন, এটা তো শুরুতে যখন কেনা হয়েছিল ক্লাসিফিকেশনটা করা হয়েছিল এফবিওসিআই তে, রাইট? এই যে এফবিওসিআই তে ক্লাসিফিকেশন করেছিলেন, এই ক্লাসিফিকেশনটাকে বলে হয় হচ্ছিল ইরিভোকেবল ইলেকশন। ইরিভোকেবল ইলেকশন মানে একবার যদি আপনি ওসিআই তে করেন, তাহলে ওসিআই তে যত রিজার্ভ রাখবেন এটা কখনোই পিএনএল এ রিক্লাসিফাই করতে পারবেন না। এটা আপনাকে অন্য একটা ইকুইটিতে নিয়ে যেতে হবে। তাহলে এই ওসিআইটা কোথায় নিয়ে যেতে হবে? পিএনএল, রিটার্ন আর্নিংস নিয়ে যেতে হবে। গট ইট? এটা শেয়ারের ক্ষেত্রে, আমি আবারও বলছি এটা শেয়ারের ক্ষেত্রে। এটা এই সেম জিনিস যদি বন্ডের ক্ষেত্রে হতো, তাহলে আপনি কি করতে পারতেন? এই ওসিআইটা পিএনএল এ নিয়ে যেতে পারতেন। একসময় যখন একসময় যখন এই ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আইএস 19, সরি, আইএস 39 ছিল, তখন কিন্তু এটা পিএনএল এ নিয়ে যেত। বাট যখন এটা আইফারএস 9 আসছে, তখন নো পিএনএল, তখন এটা বলছে যে এটা রিটেন নিতে হবে। স্যার রিজনটা বুঝতে পারলাম না, যদি আরেকটু ডিসকাস করতেন। রিজনটা বুঝতে পারেননি? যদি আপনি কোনো শেয়ারকে এফবিওসিআই ইকুইটি শেয়ার ইনভেস্টমেন্টকে এফবিওসিআই তে ক্লাসিফিকেশন করেন, এটাকে ইরিভোকেবল ইলেকশন বলা হয়। রিভোক মানে এটার রিক্লাসিফাই করে এটাই নিতে পারবেন না, ওকে স্যার। রাইট? এখন আসেন, আর এই ইরিভোকেবল ইলেকশন করলে যত গেইন আসবে, মানে আনটিল অ্যান্ড আনলেস দ্য শেয়ার ইজ সোল্ড আউট, whatever the gain or loss should be parked in OCI, right? And whenever the share is sold out, this OCI cannot be classified or cannot be reclassified to PNL. Rather, it should be classified to other equity. IFRS 9 এইভাবে বলছে আদার ইকুইটিতে নিতে পারবেন। সে আদার ইকুইটির একটা আমি এখানে বলছি যে রিটার্ন আর্নিং অ্যাপ্রোপ্রিয়েট হিয়ার। ওকে স্যার। বুঝছেন? কিন্তু স্যার। যখন এটা তো আইএফআরএস 9 বলছে, একসময় আমরা যখন ইউনিভার্সিটিতে ছিলাম বা আমরা যখন সিএ পড়ছি, তখন এটা আইএস 39 ছিল। ওই সময় কিন্তু এটাকে রিক্লাসিফাই করে এরকম পিএনএল নিয়ে গেছে ওই সময়। আমরা যখন সিএ স্টুডেন্ট ছিলাম, তখন এটা আইএস 39 আমরা আইএফআরএস 9 এটা কেন করেছে? কারণ হলো এটা অনেক কোম্পানি তার নর্মাল বিজনেস অপারেশন থেকে শেয়ারে ইনভেস্ট করে বসে থাকে, এবং সেগুলো অবশ্যই এফবি ওসিআই দিয়ে অধিকাংশ শেয়ার ক্লাসিফাই করা হয়ে থাকে, শেয়ার ইনভেস্টমেন্ট গুলা। এবং সেগুলো থেকে যে গেইন করে, যেহেতু ইনস্টিটিউশনাল শেয়ার হোল্ডার, সেগুলো থেকে যে গেইন করে, সেই গেইন গুলা পরবর্তীতে সে সোল্ড আউট করে যখন ওটা পিএনএল হিট পড়ে, তখন কিন্তু আর্নিং পার শেয়ারটা অনেক বেড়ে যায়। আর এই নন অপারেটিং ইনকাম, এগুলো যখন আর্নিং পার শেয়ারে হিট পড়ে, তখন কিন্তু এটা একটা প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন, আর্নিং পার শেয়ার। কারণ এটা তো সবসময় হবে না, এইভাবে হবে না, তাই না? নন অপারেটিং ইনকাম। দ্যাটস ওয়াই আইএফআরএস 9 এটা রেকটিফাই করে বলছে যে না, এটা আর করা যাবে না, কারণ শেয়ার ইনভেস্টমেন্ট ইজ সো রিস্কি। বন্ডের ক্ষেত্রে কি এটা কিন্তু অ্যালাউ করছে, কারণ বন্ডের ইনভেস্টমেন্ট মাস মোর লেস রিস্ক। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কিন্তু সবকিছু মানে লজিকের বেসিসে হয়। ক্লিয়ার?
ক্লিয়ার? আমরা আপনারা ভালো এনজয় করছেন, ক্লাস বুঝতে পারছেন ভালো। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। জি স্যার। ওকে, এক্সিলেন্ট। ডু ইউ নিড এনি ব্রেক? জি স্যার, 15 মিনিটস ব্রেক যদি দেন। ওকে, স্যার থ্যাংক ইউ ভেরি মাচ। নামাজের ব্রেকটা দিয়ে দেন স্যার একসাথে। হ্যাঁ হ্যাঁ, 15 মিনিটস। ওকে, ইজ 15 15 মিনিটস, মিনিটস ওকে? 20 মিনিট দেন স্যার। ওকে, 20 মিনিটস, নো ইস্যু। ওকে। হ্যালো, জি স্যার, সাউন্ড ক্লিয়ার। সাউন্ড ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ, থ্যাঙ্কস এগেইন। আমরা শুরু করতে পারি এখন। আমরা লাস্ট যেখান থেকে আমরা ব্রেক নিয়েছিলাম, বন্ড এবং ডিবেঞ্চারের আলোচনা। এতক্ষণ আমরা আলোচনা করেছি ইকুইটি শেয়ার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিভাবে ক্লাসিফিকেশন হবে, প্রফিট এন্ড লস কিভাবে দেখাবো, কোথায় পার করবো, এগুলো নিয়ে। এখন বন্ড বা ডিবেঞ্চার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা কিভাবে ইনভেস্টমেন্টটাকে ক্লাসিফাই করব। ফার্স্ট অফ অল, লেটস ব্যাক টু আওয়ার স্লাইড। এখানে ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ক্লাসিফিকেশনে আমাদের বলা হয়েছিল ফাইন্যান্সিয়াল অ্যাসেট তিন ভাবে ক্লাসিফাই হতে পারে। একটা হলো ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট এন্ড লস, ফেয়ার ভ্যালু থ্রু আদার ইনকাম এন্ড অ্যামোর্টাইজড কস্ট মেথড। যখন আমি বন্ড বা ডিবেঞ্চারে যাব, বন্ড বা ডিবেঞ্চারের ক্ষেত্রে এই ক্লাসিফিকেশনটা মেইনলি ফেয়ার ভ্যালু থ্রু আদার কম্প্রিহেনসিভ ইনকাম এন্ড অ্যামোর্টাইজড কস্ট মেথডে হয়। এই দুটো সিস্টেম হয়, রাইট? আচ্ছা, এখানে একটা বিজনেস মডেল দিয়েছে, আইফআরএস 9 একটা বিজনেস মডেল সেট করেছে। আমরা দেখবো বিজনেস মডেলটা আসলে কি। তা আমি একটু আমার স্লাইডে চলে যাই। এইটা হচ্ছিল ফাইন্যান্সিয়াল অ্যাসেট আইফআরএস 9 ক্লাসিফিকেশন ফর বন্ড। আপনারা আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কি দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। দেখতে পাচ্ছেন, ওকে। দেখেন, এখানে বলা হচ্ছে যে IFRS 9 contains a criteria and business model to classify financial asset, debt instrument into amortized cost or fair value through other comprehensive income and fair value through profit and loss account। তাহলে তিনটা ক্লাসিফিকেশনই সম্ভব, বাট বিজনেস মডেল দিয়ে নরমালি দুইটা ক্লাসিফিকেশন আসবে, amortized cost আর fair value through other comprehensive income। ওকে, আর যদি বিজনেস মডেলের বাইরে চলে যায় তখন ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট স্যার। এখন আসেন এই বিজনেস মডেলের ক্রাইটেরিয়া কি, আমি এক্সাম্পল সহকারে বুঝাবো আপনাদের যাতে আপনারা বুঝতে পারেন। নর্মালি বই পড়ে বোঝা অনেক ডিফিকাল্ট হবে আপনাদের জন্য, কারণ বিজনেস মডেলটা একটু কমপ্লেক্স আছে। ফার্স্ট, এখানে ক্রাইটেরিয়া কি বলছে, এগুলো কিন্তু আইফআরএস 9 এর ল্যাঙ্গুয়েজ। আর দ্য ফাইন্যান্সিয়াল অ্যাসেট কন্ট্রাকচুয়াল ক্যাশ ফ্লো সোললি পেমেন্ট অফ প্রিন্সিপাল অ্যান্ড ইন্টারেস্ট, সংক্ষেপে যেটাকে বলা হয় এসপিপিআই ক্রাইটেরিয়া। তাই ফার্স্টে বিজনেস মডেলের ক্রাইটেরিয়া হলো এমন একটা ইনস্ট্রুমেন্টে আপনি ইনভেস্ট করবেন, এমন একটা বন্ডে ইনভেস্ট করবেন যে বন্ড থেকে পিরিয়ডিক ইন্টারেস্ট পাবেন আপনি, এবং বন্ডের ম্যাচুরিটি ডেট যখন চলে আসবে তখন আপনাকে প্রিন্সিপাল অ্যামাউন্ট ফেরত দিয়ে দেওয়া হবে। এর বাইরে বন্ডে কোনো ক্রাইটেরিয়া থাকবে না। অর্থাৎ এই বন্ড যদি শেয়ারে কনভার্ট করা যায়, এরকম যদি কোনো ক্রাইটেরিয়া থাকে তাহলে এই বিজনেস মডেলের ভিতর পড়বে না। ক্লিয়ার? তাহলে ফার্স্ট ক্রাইটেরিয়া হলো solely payment of principal and interest. If you see this phrase, solely payment of principal and interest, this interest may be quarterly, monthly, annually, or whatever, semi-annually. ওকে, যে পিরিয়ডিক ইন্টারেস্ট পাবেন এবং বন্ড বা ডিবেঞ্চারের একটা মেয়াদ থাকে, ম্যাচুরিটি ডেট থাকে, ম্যাচুরিটি ডেটের পরে আপনি প্রিন্সিপাল অ্যামাউন্টটা ফেরত পাবেন। If this is the criteria, then the instrument should be classified in accordance with business model. তাহলে if yes, then assess, এটা যদি এসপিপিআই ক্রাইটেরিয়া থাকে তাহলে আপনাকে অ্যাসেস করতে হবে বিজনেস মডেলের অবজেক্টিভ কি। বিজনেস মডেলের অবজেক্টিভ দুইটা। যদি অবজেক্টিভটা এরকম হয় যে আমি যে বন্ড বা ডিবেঞ্চারে ইনভেস্ট করেছি এটা আপ টু ম্যাচুরিটি ডেট পর্যন্ত ধরে রাখবো, কারণ এই বন্ড বা ডিবেঞ্চার গুলো আবার অন্যের কাছে সেল করা যায়, রাইট? বন্ড বা ডিবেঞ্চার
অন্যের কাছে সেল করা যেতে পারে। আমি যদি আপ টু ম্যাচুরিটি ডেট পর্যন্ত ধরে রাখি, হেল্ড টু কালেক্ট কন্ট্রাকচুয়াল ক্যাশ ফ্লো, মানে আপ টু ম্যাচুরিটি ডেট বোঝাচ্ছে, তাহলে আপনার ক্লাসিফিকেশনটা হবে অ্যামোর্টাইজ কস্ট মেথডে। এসি মানে অ্যামোর্টাইজ কস্ট, তাহলে আপনার ক্লাসিফিকেশনটা অ্যামোর্টাইজ কস্ট মেথড হবে। আর এমন একটা ইনস্ট্রুমেন্টে আপনি ইনভেস্ট করলেন বন্ড বা ডিবেঞ্চারে, যেটা আপনি অন্যের কাছে সেল করতে পারবেন, এই ধরনের ক্রাইটেরিয়া আছে, অন্যের কাছে সেল করতে পারবেন, এবং আপনার কোম্পানির ইন্টেনশন হচ্ছে হলো পিরিয়ডিক ক্যাশ যতদিন ধরে ধরে রাখবে সেতদিন ধরে তো পাবেই, বাট ম্যাচুরিটি ডেটের আগে আপনি এটা সেল করে দিতে পারেন। আপনার টাকা প্রয়োজন হয়েছে, আপনি ইনস্ট্রুমেন্টটা সেল করে দিয়েছেন। এরকম যদি আপনার ইন্টেনশন থাকে, তাহলে সেটা ক্লাসিফিকেশন হবে ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই দিয়ে। এখন বলেন, আপনারা কি বুঝতে পেরেছেন? So do you understand it? স্যার এসপিপিআই টা আরেকবার একটু বলেন স্যার। হ্যাঁ, আমি এখন পুরো জিনিসটা একটা এক্সাম্পলের মাধ্যমে আবার বলবো। ধরেন বাংলাদেশ ব্যাংক কিছু ইনস্ট্রুমেন্ট ইস্যু করলো, যে ইনস্ট্রুমেন্ট গুলা কিনতে পারবে কমার্শিয়াল ব্যাংক গুলা। তা এই ইনস্ট্রুমেন্ট গুলা কোনোটা 5 বছর মেয়াদি, কোনোটা 7 বছর মেয়াদি, কোনোটা 4 বছর মেয়াদি। ইনস্ট্রুমেন্ট গুলাতে পিরিয়ডিক ইন্টারেস্ট দেওয়া হয়, কোয়ার্টারলি ইন্টারেস্ট দেওয়া হয়, অথবা কিছু আছে সেমি অ্যানুয়ালি ইন্টারেস্ট দেওয়া হয়। একটা রেকর্ড ডেট থাকবে, ওই রেকর্ড ডেটে যারা ইনস্ট্রুমেন্ট হোল্ড করে রাখবে তারা ইন্টারেস্টটা পাবে। এই ইনস্ট্রুমেন্ট গুলো আবার নেগোসিয়েবল, অন্যের কাছে বিক্রি করা যায়, মানে এটার আলাদা একটা মার্কেট আছে। এখন কমার্শিয়াল ব্যাংক, এবিসি ব্যাংক বা এক্সওয়াইজেড ব্যাংক যদি এই ইনস্ট্রুমেন্ট কেনে, তাহলে প্রথমত এই ইনস্ট্রুমেন্টের ক্রাইটেরিয়া হচ্ছিল পিরিয়ডিক ইন্টারেস্ট পাবে কমার্শিয়াল ব্যাংকগুলো, এবং ইনস্ট্রুমেন্টের যখন মেয়াদ শেষ হয়ে যাবে 5 বছর, 7 বছর, 4 বছর হোয়াটএভার, তখন তারা প্রিন্সিপাল অ্যামাউন্টটা ফেরত পাবে। মানে যে ধরে রাখবে ওটা, সে প্রিন্সিপাল অ্যামাউন্ট যার কাছে থাকবে সে ফেরত পাবে ওই সময় ম্যাচুরিটি ডেটে। তাহলে ফার্স্ট অফ অল হচ্ছিল বাংলাদেশ ব্যাংকের এই ইনস্ট্রুমেন্টটা এসপিপিআই ক্রাইটেরিয়া ফুলফিল করে, অ্যান্সার ইজ ইয়েস করে। এখন XYZ একটা ব্যাংক কোম্পানি অথবা এবিসি ব্যাংক, তার ইন্টেনশন হচ্ছিল ইনস্ট্রুমেন্ট কিনবে এবং ম্যাচুরিটি ডেট পর্যন্ত ধরে রাখবে। সেটা 5 বছর হলে 5 বছর ধরে রাখবে, 5 বছরে কোয়ার্টারলি ইন্টারেস্ট পাবে, আর 5 বছর শেষে বাংলাদেশ ব্যাংকের থেকে সে এটার প্রিন্সিপাল অ্যামাউন্টটা রিটার্ন পাবে। আপনারা জানেন বাংলাদেশ ব্যাংকে এরকম ইনস্ট্রুমেন্ট আছে, তাই না? এগুলোতে মনিটরি মার্কেটটাকে সে কন্ট্রোল করে, মানি মার্কেট কন্ট্রোল করে। আর যাই হোক, তা যখন কোনো কমার্শিয়াল ব্যাংক এই ইনস্ট্রুমেন্ট কিনে, তার ইন্টেনশন যদি থাকে ম্যাচুরিটি ডেট পর্যন্ত ধরে রাখবে, তাহলে সেই কমার্শিয়াল ব্যাংক এটার অ্যাকাউন্টিং করবে অ্যামোর্টাইজ কস্ট মেথডে। ক্লিয়ার? ভেরি সিম্পল এক্সাম্পল, ভেরি সিম্পল এক্সাম্পল। আর একটা কমার্শিয়াল ব্যাংক সে এই ইনস্ট্রুমেন্ট কিনেছে, ইনস্ট্রুমেন্টের ম্যাচুরিটি ডেট হচ্ছে হলো 5 বছর মেয়াদি, 5 বছর পরে এটা ম্যাচুরিটি হবে, বাট তার ইন্টেনশন হচ্ছিল কি যতদিন ধরে রাখবে সেতদিন তো সে কন্ট্রাকচুয়াল ক্যাশ পাচ্ছে, 3 মাস পর পর কন্ট্রাকচুয়াল ক্যাশ পাচ্ছে। কিন্তু এটা মার্কেট যদি ভালো হয়, ফেভারেবল কন্ডিশনে আসে, সেটা ক্যাপিটাল গেইন যদি তার হয়, সে যে দাম দিয়ে কিনছে, ক্যাপিটাল গেইন বলবো না, সরি, গেইন যদি হয়, তাহলে যে গেইন হবে সেই গেইনটা সে রিয়েলাইজ করে নেবে, অর্থাৎ ইনস্ট্রুমেন্টে সেল করে দেবে। এরকম যদি তার ইন্টেনশন হয়, তাহলে সে এটাকে ক্লাসিফাই করবে ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই। এখন কি বুঝতে পেরেছেন? জি স্যার। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। So again the business model has been shown here in flowchart. Flowchart-এ এটা দেখানো হয়েছে এখানে contractual cash flow. This flowchart is quite complex. I have already explained you in very understandable language with relevant example. By the way, just to tour the business model again, contractual cash flow solely payment of principal interest, this is SPPI criteria. If it is yes, then you should assess the business model objective to hold contractual cash flow.
if the business model objective to hold contractual cash flow up to maturity date, that means এটা up to maturity date পর্যন্ত বোঝাচ্ছে। if it is yes, then the instrument should be classified or should be accounted in accordance with amortized cost method. If it is no, is the business model objective both to collect contractual cash flow and to sell? মানে ওই যে সে যতদিন ধরে রাখবে সেতদিন তো কন্ট্রাকচুয়াল ক্যাশ ফ্লো পাবে এবং তা সেল করে দেওয়ার উদ্দেশ্য আছে ম্যাচুরিটি ডেট আসার আগে। ইফ ইট ইজ ইয়েস, দেন ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই। বাট ইফ ইট ইজ নো, তার মানে দুটো ক্রাইটেরিয়ার একটা ক্রাইটেরিয়াও সে মেনে চলছে না, তখন ফেয়ার ভ্যালু থ্রু পিএনএল যাবে। অর্থাৎ আপনার পুরো এই বিজনেস মডেল থেকেই বেরোয় চলে আসলেন ফেয়ার ভ্যালু থ্রু পিএনএল। যেমন এখানে একটা এক্সাম্পল দিছে, কনভার্টেবল বন্ড ইনটু ফিক্সড নাম্বার অফ শেয়ার। এটা কনভার্টেবল বন্ডে ইনস্ট্রুমেন্ট করছেন, সেটার একটা মেয়াদ আছে, মেয়াদ শেষে আপনি এটা ইচ্ছা করলে শেয়ারে কনভার্ট করতে পারবেন। এটা একটা অপশন দেওয়া হয়েছে। যদি ইনস্ট্রুমেন্টের নেচারটা এরকম হয়, তাহলে আপনার ক্লাসিফিকেশন হবে ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। ক্লিয়ার? This classification is rare because the instrument criteria is out of business model. Okay. নর্মালি এই অ্যামোর্টাইজ কস্ট আর ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই হবে। তো এখন অ্যামোর্টাইজ কস্ট তো আমরা বুঝি, তাই না? অ্যামোর্টাইজ কস্ট কি? হ্যালো, অ্যামোর্টাইজ কস্ট কি আমরা বুঝতে পারি? Like depreciation. নো 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 নো, দিস ইজ নট অ্যামোর্টাইজ কস্ট। অ্যামোর্টাইজ কস্ট মেথড, ফর এক্সাম্পল, আপনার কোম্পানি একটা ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করছে, যেটার টোটাল ইনভেস্টমেন্ট ছিল ইনভেস্টমেন্ট 100 মিলিয়ন। ওকে, কুপন ইন্টারেস্ট রেট, কুপন ইন্টারেস্ট রেট কুপন ইন্টারেস্ট রেট হচ্ছিল 8%, রাইট? ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট আমি ধরে নিলাম 7.5%, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, রাইট? Why effective interest rate is less than the coupon interest rate? Because there is some investment expense. Investment expense. And investment expense is borne by investor. How much it is? It may be, for example, it may be 5 million. Right? এখন আসেন এটা অ্যামোর্টাইজ কস্ট মেথডে কিভাবে আসতে পারে। এটা কিন্তু একটা ডামি এক্সাম্পল, রাইট? এটা এরকম না যে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, আমি এগুলা একটু ইরেজ করে দিই, সরি। যে এই ইফেক্টিভ ইন্টারেস্ট রেট 5 মিলিয়নের কারণে এরকম আসবে, এই 7.5 মিলিয়ন আসবে, এটা আলাদা ক্যালকুলেশন আছে, ওইভাবে করতে হবে। তাই এটা আপনার ওই ক্যালকুলেশন করে বের করা লাগবে না অ্যাকাউন্টিং ইসে, আপনাকে ম্যাক্সিমাম এরকম দেওয়া থাকবে, রাইট? তাহলে আপনার ওপেনিং ইনভেস্টমেন্ট মানে ইনভেস্টমেন্টের ওপেনিং ব্যালেন্স, ব্যালেন্স ব্যালেন্স বিডি যেটা থাকবে, এরপর হচ্ছিল কুপন রেটে হচ্ছিল আপনি ইন্টারেস্ট রিসিভ করবেন, ইফেক্টিভ ইন্টারেস্ট রেটে হচ্ছিল ইন্টারেস্ট অ্যাক্রু করবেন। তাহলে ইন্টারেস্ট রিসিপ্ট আর ইন্টারেস্ট অ্যাক্রুড, ক্লোজিং ব্যালেন্স, ব্যালেন্স সিডি। দেখেন
আপনার ওপেনিং ইনভেস্টমেন্ট কিন্তু তখন আর 1 মিলিয়ন না, 105 মিলিয়ন, 105 মিলিয়ন। কেন? কারণ এই যে ইনভেস্টমেন্ট এক্সপেন্স, যখন আপনি অ্যামোর্টাইজ কস্ট মেথডে যাবেন তখন ইনভেস্টমেন্ট এক্সপেন্স ইনভেস্টমেন্টের সাথে অ্যাড হয়ে যাবে। যখন আপনি ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই মেথডে যাবেন, ইনভেস্টমেন্ট এক্সপেন্স ইনভেস্টমেন্টের সাথে অ্যাড হয়ে যাবে। শুধু আপনার ফেয়ার ভ্যালু থ্রু পিএনএল এ গেলে ইনভেস্টমেন্ট এক্সপেন্স প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট সিট করবে। ইন্টারেস্ট রিসিভড, ইন্টারেস্ট রিসিভড অ্যাট কুপন ইন্টারেস্ট রেট মানে 8%। আর এই 8% হবে আসলে ইনভেস্টমেন্টের নমিনাল ভ্যালু। নমিনাল ভ্যালু আসলে 100 মিলিয়ন, তাহলে 100 মিলিয়নের উপর 8%, 8 মিলিয়ন, রাইট? Yes, sir. তাহলে ইন্টারেস্ট রিসিভটা কি করবে? টোটাল ইনভেস্টমেন্টের আউটস্ট্যান্ডিং ব্যালেন্সটাকে কমায় দেবে। আর ইন্টারেস্ট অ্যাক্রু করবেন হচ্ছিল ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, যেটা 7.5%। ইন্টারেস্ট অ্যাক্রু হবে হচ্ছিল ইনভেস্টমেন্টের আউটস্ট্যান্ডিং ব্যালেন্সের উপর। আউটস্ট্যান্ডিং ব্যালেন্স কত? 105, 105 এর উপর, রাইট? মানে শুরুতে যে ওপেনিং ব্যালেন্স ছিল সেই ব্যালেন্সের উপর ইন্টারেস্ট অ্যাক্রু করতে হবে। হাউ মাচ? 75, রাইট? তাহলে Yes. এইটা হচ্ছে হলো ইন্টারেস্ট অ্যাক্রু অ্যাড হবে। এইভাবে করে আপনাকে ক্লোজিং ব্যালেন্স বের করতে হবে। 105 minus 8 million plus this one. Okay, this is called amortized cost method. তার মানে ইনভেস্টমেন্টের ব্যালেন্স আপনি কত দেখাবেন? এটা দেখাবেন, কারেক্ট? আর ইনকাম স্টেটমেন্টে যেটা ইনকাম হিসেবে যাবে সেটা এটা, নট এটা। যেটা রিসিভ করতেছেন এটা না, কিন্তু যেটা অ্যাপ্রুভ হচ্ছে এটা যাবে। ক্লিয়ার? এনি কোশ্চেন সো ফার? Sir, kindly repeat again. কাইন্ডলি রিপিট এগেন। ইয়েস, এটা কি আপনারা বুঝতে পারছেন? ইনভেস্টমেন্ট এই যে 100 মিলিয়ন মানে এটা নমিনাল ভ্যালু, 10 কোটি টাকা ইনভেস্ট করছেন। কুপন ইন্টারেস্ট রেট মানে কি? এই এই ইনভেস্টমেন্টের সাথে যে কুপন রেট থাকে, অর্থাৎ যে রেটে আপনি ইন্টারেস্ট রিসিভ করবেন। ইফেক্টিভ ইন্টারেস্ট রেট মানে ওই যে ডিভিডেন্ড ইল্ডের মতো, রাইট? ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। কারণ আপনি এই যে কিছু ইনভেস্টমেন্ট এক্সপেন্স আসে, এটাও তো আপনার ইনভেস্টমেন্ট হিসাবে কনসিডার হচ্ছে। তাহলে এই ইনভেস্টমেন্ট এক্সপেন্স অ্যাড করার পরে আপনি কুপন ইন্টারেস্ট রেট পাচ্ছেন ধরেন 8% করে, রাইট? মানে 8 মিলিয়ন। তাহলে 8 মিলিয়নের জন্য আপনার খরচ করছেন হচ্ছে 105। দেখছেন এই যে 7.5%-এর কাছাকাছি আসছে। বুঝতে পেরেছেন? এই জন্য এই কুপন ইন্টারেস্ট রেট। স্যার হ্যাঁ বলেন। যে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট যেটা, স্যার স্যার এটা মূলত একটা কোম্পানি কিভাবে ই করে? এটার কি কোনো মডেল আছে নাকি হ্যাঁ কোনো অবশ্যই, মার্কেট আলাদা এর ফর্মুলা উপরে? আছে। আলাদা ফর্মুলা আছে। ফর্মুলা দিয়ে এই ফর্মুলা দিয়ে আপনাকে ক্যালকুলেট করতে বলবেন এখানে অ্যাকাউন্টিং কোর্সে। Keep in না স্যার, mind, এটা জাস্ট it, জানার জন্য আর কি। it must be given in your exam, right? এই যে Yes, দেখেন আমি yes. ক্যালকুলেট করে দেখালাম তো, এই যে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, এটা তো 1 বছরের। এটা হোলিস্টিক ভিউতে ক্যালকুলেট করলে এটা আলাদা ফর্মুলা আছে। এটা 1 বছরে যে এরকম, 1 বছর মেয়াদি হলে যে এরকম, রাইট? Yes, sir. ওকে, ওকে, দ্যাটস গুড। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে ইফেক্টিভ ইন্টারেস্ট রেটে অনুযায়ী হচ্ছে হলো আমার ইন্টারেস্টটা একটু করব, যেখানে পিএনএল এ আমি কি দেখাবো? পিএনএল এ ইন্টারেস্ট যে ইনকামটা দেখাবো এই 7.88 মিলিয়ন। আর ইন্টারেস্ট রিসিভ যেটা, এটা আসলে পিএনএল এ আসবে না, এটা জাস্ট অ্যামোর্টাইজেশন শিডিউল তৈরি করতে আসবে। ইন্টারেস্ট রিসিভ করলে কি হবে? ক্যাশ ডেবিট হবে আর ইনভেস্টমেন্ট ক্রেডিট হবে। কারণ এটা তো ইনভেস্টমেন্টের ব্যালেন্সটা কমাই দিচ্ছে, দেখছেন? This. ইনভেস্টমেন্টের ব্যালেন্সটা কমাই দিচ্ছে না, মানে এটার জার্নাল এন্ট্রি আলাদাভাবে দেওয়ার প্রয়োজন নেই। কারণ এটা অ্যামোর্টাইজ কস্ট মেথডে জাস্ট অ্যামোর্টাইজ কস্ট মেথডে ইনভেস্টমেন্টের ক্যারিং অ্যামাউন্ট বের করার জন্য ইউজ করবেন। ওকে, তাহলে এইটা হচ্ছিল আপনার ব্যালেন্স শিটে
ব্যালেন্স শিটের যে রিপোর্টিং ডেট আসবে এই রিপোর্টিং ডেটে ইনভেস্টমেন্ট হিসাবে দেখাবে, আর এইটা হচ্ছে হলো পিএনএল এ ইনভেস্টমেন্ট ইনকাম হিসাবে দেখাবে, রাইট? বাকি যে 12 পয়সা ওটার কি হবে? সরি, 105 টাকা আমার ব্যালেন্স, ওপেনিং এটা তো ব্যালেন্স। ইনিশিয়াল জার্নাল এন্ট্রি, ইনভেস্টমেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট ইনিশিয়াল। আপনি কি ইনিশিয়ালে ব্যালেন্স শিটে দেখান না ক্যারিং অ্যামাউন্ট যেটা থাকে মানে বছর শেষে যেটা সেটা দিয়ে দেখাবেন? অফকোর্স ক্যারিং বছর অ্যামাউন্ট শেষে, দেখাই। রাইট? তাহলে তার- এটা তো ইনিশিয়াল জার্নাল এন্ট্রি, বোঝেন নাই? দিস হ্যাঁ, ইজ ইনিশিয়াল জার্নাল এন্ট্রি আর দিস ইজ রিপোর্টিং ডেটের ব্যালেন্স, মানে রাইট? অ্যাট রিপোর্টিং ডেট। ওকে, ক্লিয়ার? Is it clear? This is Yes, sir. amortized cost method. Very simple, very simple. Please take it very simple. Okay. So come to our point. আমরা মোটামুটি বুঝতে পেরেছি যে বন্ডে ইনভেস্টমেন্ট করলে আমরা কিভাবে অ্যাকাউন্টিং করব। বন্ডে ইনভেস্টমেন্ট করলে আমরা দেখব যে বন্ডটার এসপিপিআই ক্রাইটেরিয়া ফুলফিল করে কিনা, এরপরে কোম্পানির ইন্টেনশনটা কি, মানে যে আমার সাথে একটা কোয়েরি ছিল স্যার। আমি স্যার শেষ করি তারপরে কোয়েরিটা করেন। হ্যাঁ, আমি তো কথা জি বলছি, জি আপনারা প্লিজ। হ্যাঁ, আমি আপনার স্পেস দেব। তারপরে এখানে কি দেখা হবে যে ইন্টেনশনটা যে লং টার্ম ধরে রাখবে, মানে শেষ পর্যন্ত ধরে রাখবে কিনা, মানে আপ টু ম্যাচুরিটি ডেট পর্যন্ত ধরে রাখবে কিনা। যদি আপ টু ম্যাচুরিটি ডেট পর্যন্ত ধরে রাখে তাহলে এই অ্যামোর্টাইজ কস্ট মেথডে আসবেন। আর যদি ম্যাচুরিটি ডেটের আগেই সেল করে দেওয়ার ইন্টেনশন থাকে তাহলে ফেয়ার ভ্যালুতে দেখাতে হবে, রাইট? তাহলে ফেয়ার ভ্যালুতে দেখাতে হলে অফকোর্স একটা ফেয়ার ভ্যালু থাকবে রিপোর্টিং ডেটে, ওই ফেয়ার ভ্যালুতে দেখাবে। ফেয়ার ভ্যালুতে দেখালেও কিন্তু ইন্টারেস্ট ইনকাম কিন্তু ঠিকই আসবে, এইটা কিন্তু পিএনএল এ যাবে সবসময়। আর ফেয়ার ভ্যালুর যেটা মুভমেন্ট সেটা ওসিআই তে যাবে, রাইট? হ্যাঁ, এখন বলেন আপনারা কি করছেন প্লিজ। স্যার, জিরো কুপন বন্ডের ক্ষেত্রে স্যার ট্রিটমেন্টটা কি হবে? জিরো কুপন বন্ডের ক্ষেত্রে ভেরি ভেরি গুড পয়েন্ট। জিরো কুপন বন্ডের ক্ষেত্রে অফকোর্স এই অ্যামোর্টাইজ কস্ট মেথড হবে, কারণ জিরো কুপন বন্ডের একটা নমিনাল ভ্যালু থাকে। ধরেন বন্ডের নমিনাল ভ্যালু হচ্ছে হলো, আমি ধরে নিলাম 10 মিলিয়ন নমিনাল ভ্যালু, কিন্তু এই বন্ডটা আপনাকে সে ছাড়ছে কোনো কুপন রেট নেই, রাইট? কোনো কুপন রেট নেই, সে এটাকে ছাড়ছে হচ্ছে হলো 7 মিলিয়ন। তাহলে 10 মিলিয়নের যে 7 মিলিয়নের ছাড়ছে, 7 মিলিয়ন আপনি কিনছেন, ম্যাচুরিটি ডেটে এই 10 মিলিয়ন পাবেন আপনি। এর মাঝে সে কোনো মানে ইন্টারেস্ট দিবে না। তখন কি হবে? তখন এই ইন্টারেস্ট রিসিভ নাই কোনো, রাইট? ইন্টারেস্ট রিসিভ নাই। তখন ধরেন এখানে কি করবেন, ওপেনিং ব্যালেন্স 7 মিলিয়ন, রাইট? ইন্টারেস্ট অ্যাক্রু করতে হবে। তাহলে ইন্টারেস্ট অ্যাক্রু করলে একটা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট থাকবে, রাইট? তাহলে কুপন রেট থাকবে না তখন। ক্লিয়ার? জি স্যার। ইফেক্ট ধরেন 5 বছর মেয়াদি জিরো কুপন, এসিআই জিরো কুপন বন্ড, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, রাইট? 7.5%। তাহলে 7.5% ইফেক্টিভ ইন্টারেস্ট রেট কেন? কারণ আপনি 5 বছর পরে তো 7 মিলিয়ন পাবেন না, পাবেন 10 মিলিয়ন। গট ইট? তাহলে আপনি 7.5 মিলিয়ন 0.5% যদি আপনি এটা করেন, তাহলে এই যে এইভাবে করতে পারেন আপনি ক্যালকুলেশনটা। ওকে, আপনি 3 মিলিয়ন 5 বছরের রিটার্ন পাবেন, রাইট? কত? 7%। এখানে এখানে ফ্যাক্টরটা আসলে এত এইভাবে না, ক্যালকুলেশন ফর্মুলাটা আমার এক্স্যাক্টলি মনে নাই যে এটা ফর্মুলাটা কিভাবে বের করতে হয়, কারণ 5 ইয়ার্স এর তো, তাই না? তো যাই হোক, আপনার রেট দিয়ে দেওয়া থাকবে পরীক্ষায়, যদি জিরো কুপন বন্ড আসে তাহলে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট মাস্ট বি গিভেন। ইফেক্টিভ ইন্টারেস্ট রেট অবশ্যই দেওয়া থাকবে। দিস ইজ নট ইউর ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কোর্স, দিস ইজ ইউর অ্যাকাউন্টিং কোর্স। ইফেক্টিভ ইন্টারেস্ট রেট অবশ্যই দেওয়া থাকবে। তাহলে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট যদি দেওয়া থাকে, আপনি এখান থেকে ইন্টারেস্ট অ্যাক্রু করবেন। তাহলে অ্যাক্রু করে এটা যদি 5 বছর মেয়াদি হয়, তাহলে 5 বছর পরে এই 7 মিলিয়ন এর ক্যারিং অ্যামাউন্টটা 10 মিলিয়ন যে থাকবে, রাইট? জি স্যার। 7 মিলিয়নের ক্যারিং অ্যামাউন্ট 10 মিলিয়নে যাবে।
তাহলে 7 মিলিয়ন না 7, এটা যদি 3 বছর মেয়াদি হয়, রাইট, 3 বছর মেয়াদি হয়, কারণ ইয়ারটাকেও তো কনসিডার করতে হবে। তাহলে 3 বছর মেয়াদি হলে ওইভাবে করে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বের করতে হবে। তাহলে ইফেক্টিভ রেটে এখানে আপনি অ্যাপ্রুভ করবেন ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। তাহলে কত মিলিয়নের উপর হবে? এটা কিন্তু আপনার ইনভেস্টমেন্টের উপর, রাইট? ইনভেস্টমেন্ট মানে 7 মিলিয়নের উপর 5, দিস ইজ ইউর interest accrued. So carrying amount is here 7 million plus this one. এইভাবে করে 7 মিলিয়ন একসময় 10 মিলিয়ন হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। ওকে, সো তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে বন্ড বা ডিবেঞ্চারে যদি আমার ইনভেস্টমেন্ট থাকে সেই ক্ষেত্রে ক্লাসিফিকেশন কিভাবে হবে। তাহলে ফার্স্ট অফ অল বিজনেস মডেল, রাইট? সেকেন্ড, বিজনেস মডেলের ক্রাইটেরিয়া ফুলফিল করে কিনা দেখতে হবে, SPPI ক্রাইটেরিয়া। if it is yes, then বিজনেস মডেলের ক্রাইটেরিয়া কি? ইন্টেনশন যদি হোল্ড অর টু সেল, তাহলে হচ্ছে হলো ফেয়ার ভ্যালু থ্রু পিএনএল, সরি পিএনএল বলি কি, ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই, ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই, এফবিওসিআই বলে সংক্ষেপে। আর যদি হোল্ড আপ টু ম্যাচুরিটি ডেট, তাহলে অ্যামোর্টাইজ কস্ট, লেখা আছে অ্যামোর্টাইজ কস্ট, ইন্টেনশন লিখি এখানে। তাহলে আমার অ্যামোর্টাইজ কস্ট মেথডে যাবে, অ্যামোর্টাইজ কস্ট এসি, রাইট? ওকে, তাহলে অনুরূপ ভাবে এখানকার এক্সাম্পলের মতো আমরা একটা এক্সাম্পল দাঁড় করাই। একটা শেয়ারে আপনি বন্ডে ইনভেস্টমেন্ট করেছেন, এগুলা আমরা তুলে দিই, স্পেস রাখি এখানে। সাপোজ আপনার কোম্পানি একটা বন্ডে ইনভেস্টমেন্ট করছে, ইনভেস্টমেন্ট ইন বন্ড 10 মিলিয়ন, রাইট? ডিউরেশন মানে বন্ডের ডিউরেশন 5 ইয়ার্স। ওকে, কুপন রেট কমার্স, ধরে নিলাম কুপন রেট হচ্ছে 8%। ইফেক্টিভ ইন্টারেস্ট রেট ধরলাম হচ্ছে হলো, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বন্ডটা যদি আপনার ডিসকাউন্টে ইস্যু করে তাহলে অফকোর্স ইফেক্টিভ ইন্টারেস্ট রেট আরো বেশি হবে। আমি ডিসকাউন্টে ধরে নিলাম, তাহলে 9%। গট ইট? আচ্ছা, ইনভেস্টমেন্ট ইন বন্ড 10 মিলিয়ন হচ্ছে হলো নমিনাল ভ্যালু, এটা আমি আরেকটা নাম দিতে পারি ফেস ভ্যালু, রাইট? ফেস ভ্যালু হচ্ছে 10 মিলিয়ন, at the rate of 10% discount, at the rate of না, at 10% discount, 10% discount এসে কিনছে, 10% discount, কারেক্ট? তাহলে এই অবস্থায় 10% ডিসকাউন্টে যদি সে কিনে থাকে, তার নেট ইনভেস্টমেন্ট হচ্ছে হলো 9 মিলিয়ন, রাইট? নেট ইনভেস্টমেন্ট 9 মিলিয়ন।
ওকে, এখন আসেন এখানে নেট ইনভেস্টমেন্ট নাই, বাট ইনভেস্টমেন্ট এক্সপেন্স আছে। ইনভেস্টমেন্ট এক্সপেন্স আমি ধরে নিলাম ইনভেস্টমেন্ট এক্সপেন্স 500,000, 0.5 মিলিয়ন। তাহলে এই ইনভেস্টমেন্ট এক্সপেন্স এবং ইনভেস্টমেন্ট এক্সপেন্স এন্ড এই যে ডিসকাউন্ট উভয় কনসিডার করা হচ্ছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট ক্যালকুলেশনের জন্য। আমি ধরে নিলাম ইফেক্টিভ ইন্টারেস্ট রেট ইটস নট 9%, ইট ইজ রাদার 8.5%, রাইট? 8.5%। তাহলে এই এক্সাম্পলে আমার দেখতে হবে আমার কোন ক্লাসিফিকেশনে কিভাবে অ্যাকাউন্টিং করবো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, কোন ক্লাসিফিকেশনে কিভাবে অ্যাকাউন্টিং করবো। ফার্স্ট অফ অল, ম্যাচুরিটি ডেট 5 ইয়ার্স। বন্ডের কোনো এমন কোনো ক্রাইটেরিয়া আমি দিইনি যেটা বন্ডটাকে শেয়ারে ক্লাসিফিকেশন শেয়ারে কনভার্ট করা যাবে। নো, দের ইজ নো সাচ ক্রাইটেরিয়া। তার মানে এসপিপিআই ক্রাইটেরিয়া। বন্ড মিটস, এখানে লেখা আছে বন্ড বন্ড মিটস মিটস এসপিপিআই ক্রাইটেরিয়া, রাইট? ওকে, আচ্ছা এখন আসেন প্রথম ইন্টেনশন হচ্ছে হলো হোল্ড টু কালেক্ট ক্যাশ ফ্লো এন্ড টু সেল, যেটা ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই ক্লাসিফিকেশন হবে। তাহলে এখানে ফেয়ার ভ্যালুটাও থাকতে হবে। তাহলে এই যে 10 মিলিয়ন নমিনাল ভ্যালু ছিল, এটার ফেয়ার ভ্যালু যদি 11 মিলিয়ন হয় রিপোর্টিং ডেটে, ধরেন ফেয়ার ভ্যালু আপনার 11 মিলিয়ন হলো। আচ্ছা, রিপোর্টিং ডেট তো এখন না, ফার্স্টটা ছিল ইনিশিয়াল। তাহলে ইনভেস্ট করা হয়েছে অন 1 জানুয়ারি 22 সালে। ইনভেস্টমেন্টের সময় কি জার্নাল এন্ট্রি হবে? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, রাইট? ইনভেস্টমেন্ট ডেবিট how much? Tell me. 10.5. Investment how much? 9.5 10 মিলিয়ন 9.5, 10 মিলিয়ন, 9.5, এক একজন এক একটা বলছেন। ডিসকাউন্টে 9 আর প্লাস হচ্ছে এক্সপেন্স। অ্যাবসলিউটলি কারেক্ট, 9.5। ডিসকাউন্টের 9 লিখে দিচ্ছি। 9 মিলিয়ন মানে 10 মিলিয়ন ইন্টু 90%, রাইট? প্লাস 500,000, রাইট? কিভাবে আসছে সেটা লিখে দিলাম। ক্যাশ ক্রেডিট, $9.5 মিলিয়ন। এখন আসেন এরপর একটা রিপোর্টিং ডেট আসছে 30 জুনে। ওই সময়ে ফেয়ার ভ্যালু বন্ডের ফেয়ার ভ্যালু ছিল 11 মিলিয়ন, রাইট? 11 মিলিয়ন ফেয়ার ভ্যালু। So what are the accounting entry you should put in your income statement and balance sheet? That means financial statement. Tell me, আমি কিন্তু সব মোটামুটি আলোচনা করছি। স্যার ইনভেস্টমেন্ট আর ওসিআই। Okay, investment and OCI. Okay, investment debit commerce বলেন 1.5. 1.5 million. Good. Then
gain gain on every OCI investment, right? Credit 1.5 million, right? That's good. Is there any accounting entry here? এই গেইনটা আপনি নিয়ে যাচ্ছেন OCI তে। That is absolutely correct, right? Any other accounting entry? What do you think? স্যার বন্ডের ক্ষেত্রে বলছিলেন যে পিএনএল এ হিট করবে। অবশ্যই পেনালাইজ করবে, কারণ বন্ডের থেকে আপনি যে পিরিয়ডিক ইন্টারেস্ট পাবেন সেই ইন্টারেস্ট তো আপনার পিএনএল এ যাবে, কোর্স পিএনএল এ যাবে। তাহলে সেই ইন্টারেস্ট আপনি এই জুনে পান নাই, এখানে লেখা থাকবে ইন্টারেস্ট কখন কখন পাবেন। আমি ধরে নিলাম ইয়ারলি দেয় ইন্টারেস্ট। ইয়ারলি দিলেও তো আপনাকে অ্যাক্রু করে রাখতে হবে 6 মান্থের জন্য। অ্যাক্রু করতে হবে, জি স্যার। অ্যাবসলিউটলি কারেক্ট, অ্যাক্রু করতে হবে। ইয়ারলি দিলে আপনাকে অ্যাক্রু করতে হবে। তাহলে অ্যাক্রু কোন রেট দিয়ে করবেন? ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, রাইট? দ্যাট ইজ ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। এই যে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট হচ্ছিল 8.5%, 8.5। রাইট? এবং এই ইন্টারেস্ট অ্যাক্রু করা হয়েছিল বন্ডের যে ইনভেস্টমেন্ট ছিল সেটার উপরে, এই যে নট আপনার নমিনাল ভ্যালুর উপর। নমিনাল ভ্যালু 10 মিলিয়ন ফেস ভ্যালু, ইনভেস্টমেন্ট ছিল 9.5 মিলিয়ন। তাহলে 9.5 মিলিয়নের উপর 8.5% করে আপনাকে অ্যাক্রু করতে হবে। ক্লিয়ার? রাইট? তাহলে এখানে আপনি ইনভেস্টমেন্ট বেড়ে যাবে, কারণ আপনি এটা তো পাচ্ছেন না। ইনভেস্টমেন্ট ডেবিট এখনো পাননি, রাইট? হাউ মাচ? এটা আপনাকে ক্যালকুলেট করে বের করতে হবে। নিচে এখানে ক্যালকুলেট করি আমরা। 9.5, রাইট, ইন্টু 0.085, কারেক্ট, ইন্টু 1/2, 0.5%। কারণ এটা কত মাসের? 6 মাসের, যেহেতু 6/12, 6 মান্থ। ওকে। তাহলে এই যে বের হয়ে গেল আমার এত মিলিয়ন। ক্লিয়ার? তাহলে ইনভেস্টমেন্ট আমি ডেবিট করব, ওকে। জার্নাল এন্ট্রি আমি এই কারণে দিচ্ছি, আপনাকে এখানে এই অ্যাডজাস্টমেন্ট দিয়ে হয়তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিস্টেট করতে বলবে। জার্নাল এন্ট্রি যদি আপনি পারেন তাহলে এমনি বুঝতে পারবেন যে রিস্টেট কিভাবে হবে। আপনাকে কিন্তু পরীক্ষায় যেভাবে চাবে সেইভাবে অ্যান্সার করতে হবে। আপনার যদি জার্নাল এন্ট্রি চাই জার্নাল এন্ট্রি দিতে হবে, জার্নাল এন্ট্রি না চাই যদি শুধু ইনকাম স্টেটমেন্ট চাই তাহলে এইভাবে আপনি মনে মনে জার্নাল করে ইনকাম স্টেটমেন্ট তৈরি করে নেবেন বা ওয়ার্কিং করবেন, রাইট? ওয়ার্কিং করে ইনকাম স্টেটমেন্ট কোথায় হিট পড়বে সেটা বের করে ফেলবেন, ওকে। ইন্টারেস্ট ইনকাম, কারেক্ট। এইটা কিন্তু আপনাকে সবসময় পিএনএল এ যাবে। ক্লিয়ার? Any question? Any question? No question. Good. এটা ইনভেস্টমেন্ট ডেবিট কেন হলো? ইনভেস্টমেন্ট, আপনার তো ইনভেস্টমেন্টের ক্যারিং অ্যামাউন্ট বাড়ায় দেবে না? ও আচ্ছা, আপনি অ্যামোর্টাইজ কস্ট মেথডে যান না, ইনভেস্টমেন্টের ক্যারিং অ্যামাউন্ট বাড়ায় দেয় না? জি জি স্যার, জি হ্যাঁ। ওকে। স্যার ইনকামটা কি আনরিয়েলাইজড ইনকাম হিসেবে ট্রিট হবে? আচ্ছা, এটা আপনি এটা অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট না করে, যেহেতু আপনি এফবিওসিআই তে করছেন, আপনি অ্যামোর্টাইজ কস্ট মেথডে করলে ইনভেস্টমেন্ট দিতে পারতেন। আপনি এখানে আপনার
অ্যাক্রুড ইন্টারেস্ট, রাইট, ডেবিট করতে পারেন। অ্যাক্রুড ইন্টারেস্ট, ইন্টারেস্ট ইনকাম, রাইট, নো প্রবলেম, ওকে, এটাকে ডেবিট করতে পারেন। স্যার আপনার যদি অ্যামোর্টাইজ কস্ট মেথডে করতেন তাহলে ইনভেস্টমেন্ট ইনকাম, সরি, ইনভেস্টমেন্ট ডেবিট ঠিক ছিল, কারণ আপনি তো একটা ডিফারেন্ট মেথড দেখেছেন, আপনি স্যার একটা ডিফারেন্ট এখানে মেথড দেখছেন, কারণ আপনি তো ইনভেস্টমেন্টটাকে দেখাচ্ছেন হচ্ছিল ফেয়ার ভ্যালুতে, রাইট। যদি অ্যামোর্টাইজ কস্ট মেথডে যাইতেন তাহলে এটা ইনভেস্টমেন্ট ঠিক ছিল ডেবিট। এটা অ্যাকচুয়াল টার্ম হবে হচ্ছিল অ্যাক্রুড ইন্টারেস্ট ইনকাম। হ্যাঁ, বলেন প্লিজ। স্যার এই অ্যাক্রুড ইন্টারেস্ট ইনকাম যেটা, এটা কি স্যার সাবসিকুয়েন্ট ইয়ারে কি এই বন্ড যে ইস্যু করছে সে কি পে করবে, নাকি এটা অ্যাক্রু অ্যাক্রু থাকবে টিল ম্যাচুরিটি বা টিল? না না না, অবশ্যই পে করবে। ওকে স্যার। স্যার যদি পে না করতো তাহলে তো স্যার এটা ওই ইনভেস্টমেন্ট ইনকামের ইনভেস্টমেন্ট হ্যাঁ, পেমেন্টের ভিতরে যেত। ইয়েস ইয়েস ইয়েস। ওকে স্যার। ওকে, দ্যাটস গুড। পিরিয়ডিক্যাল পেমেন্ট হচ্ছে এটা, জি স্যার। হ্যাঁ, পিরিয়ডিক্যাল পেমেন্ট হবে, রাইট। ওকে ওকে, এখন আসেন এর পরে আপনার বিক্রি করে দিল এটা, পরে আপনার এই ইনভেস্টমেন্টটা সেল করে দিল, তাহলে সেল করে দিলে তো আপনি আসলে এটা অ্যাক্রুড ইন্টারেস্ট ইনকাম না, ইনভেস্টমেন্ট ইনকামটাই রাইট আছে, ইনভেস্টমেন্টটাই রাইট আছে, কারণ আপনাকে তো স্যার এখানে আপনি তো উনি তো বলছেন উনি তো ওই যে ইনভেস্টমেন্ট 10 মিলিয়ন বাড়বে। দিবে। হুম হুম, ইনভেস্টমেন্ট বাড়বে, অফকোর্স ইনভেস্টমেন্ট বাড়বে, ইনভেস্টমেন্টের ভ্যালু বাড়বে। আপনি যতক্ষণ পর্যন্ত এটা রিসিভ না করতেছেন ততক্ষণ পর্যন্ত ইনভেস্টমেন্টের সাথে চিন্তা করতে হবে, রাইট। যেহেতু স্যার এটা ওই যে 5 ইয়ার্স পরে ম্যাচুরিটি পর্যন্ত এদের রাইট এর রাইট। মধ্যে তো আর কোনো পেমেন্ট করবে না, হুম হুম তাহলে হুম, ইনভেস্টমেন্ট বাড়ার কথা। ইনভেস্টমেন্টে রাখাটাই অ্যাপ্রোপ্রিয়েট তাহলে ইনকাম। স্যার এফবিওসিএ তেও ইনভেস্টমেন্টে বাড়বে, অ্যামortization কস্ট মডেল আমি ইউজ অবশ্যই করতে গেলে অবশ্যই সেখানেও অবশ্যই, ইনভেস্টমেন্ট কারণ আমি বাড়বে। তো অ্যাক্রু করে রাখছি, জিনিসটা অ্যাক্রু করে রাখছি। তাহলে আমার টোটাল ইনভেস্টমেন্ট এই ইন্টারেস্ট পেমেন্টটা কখন হচ্ছে তাহলে স্যার? ইন্টারেস্ট পেমেন্ট ইয়ারলি হবে, আমি তো 6 মান্থের, এটা 6 মান্থের অ্যাক্রু করে রাখছি। ইয়ারলি যখন ইন্টারেস্ট পেমেন্ট হবে তখন কিন্তু ইনভেস্টমেন্ট ক্রেডিট হয়ে যাবে। তখন স্যার ইনভেস্টমেন্টটা ক্রেডিট করবো স্যার তখন? অবশ্যই অবশ্যই, 31 ডিসেম্বরে আপনি এটা পেমেন্ট পেয়ে গেছেন, তখন তো আর আপনি অ্যামোর্টাইজে কি করেন, ইনভেস্টমেন্ট যখন রিসিভ করেন ইন্টারেস্টটা ইনভেস্টমেন্ট ক্রেডিট করে দেন, আর অ্যাক্রু যখন করেন সেটা ইনভেস্টমেন্টটা বাড়ায় দেন। বোথ এন্ট্রি ইজ অ্যাপ্রোপ্রিয়েট আই থিঙ্ক। অ্যাক্রুড ইন্টারেস্ট রাখলেও আমি অনেক কোম্পানিতে দেখছি এটা অ্যাক্রুড ইন্টারেস্ট রাখে, অনেকে যদি ইনভেস্টমেন্টের সাথে ইনভেস্টমেন্টের সাথে অ্যাড করে দেয়। বোথ আর কারেক্ট, আন্ডারস্ট্যান্ড। আর স্যার আমরা যখন এই সফটওয়্যার ইউজ করব তখন স্যার ইনভেস্টমেন্টের এগেনস্টে যে আমার ইনকামের পোর্শনটা কতটুকু সেটা আইডেন্টিফাই কিভাবে করব? তখন তো যদি আমার ইনভেস্টমেন্টের এগেনস্টে যদি একটা কোড ক্রিয়েট হয় তাহলে তো সেম কোডে চলে গেল। ইনভেস্টমেন্টের না এগেনস্টে যদি আমার সেপারেট কোড না না থাকে না, তখন ও কোডে প্লিজ কিভাবে প্লিজ আইডেন্টিফাই প্লিজ করবো প্লিজ স্যার? প্লিজ প্লিজ প্লিজ, আপনি শোনেন, একটু বোঝার চেষ্টা করেন। এই যে আপনি এটা কিন্তু আপনি টাকাটা পান নাই এখন, রাইট, টাকাটা এখনো পান নাই, টাকাটা কিন্তু আপনার অ্যাক্রু হয়ে আছে। যখন টাকাটা রিসিভ করবেন তখন অটোমেটিকলি কিন্তু ইনভেস্টমেন্ট কারেকশন হয়ে যায়। আপনি জানেন এটা, অটোমেটিকলি আপনার যখন টাকাটা আপনি রিসিভ করবেন তখন অটোমেটিকলি এটা কারেকশন হয়ে যাবে, ইনভেস্টমেন্টের ভ্যালু আপনার কমে যাবে। ইভেন এই বন্ডের যদি আলাদা মার্কেট থাকে, মার্কেটেও ইনভেস্টমেন্টের ভ্যালু কমে যাবে। ক্যাশ রিসিভ করলে তো তখন স্যার ক্যাশ ডেবিট হইলো, অবশ্যই তাহলে এর অবশ্যই এর অবশ্যই এর ইনভেস্টমেন্টের, আগেনস্টে তো স্যার ইনভেস্টমেন্ট ক্রেডিট করা স্যার আর কোনো অপশন নাই এখানে, যেহেতু রাইট আমরা রাইট অন্য কোনো রাইট হেড ক্রিয়েট করিনি। রাইট। স্যার ওকে, যদি যদি একটু পসিবল হতো স্যার, যেমন এটা 30শে জুন 2022 যে উদাহরণটা দিলেন, এটা যদি জাস্ট ক্যারি ফরওয়ার্ড দিই আমরা 30শে ডিসেম্বর 2022 এটা যদি 13 মিলিয়ন হয় তাহলে ইফেক্টটা কেমন হতো?
সরি। স্যার যে উদাহরণটা স্যার এই যে মাত্র দিলাম 30 জুন 2022 11 মিলিয়ন, এটা যদি আমরা কনসিডার করি যে এর পরবর্তীতে আমরা 31শে ডিসেম্বর 2022-এ এটার যদি ভ্যালুটা হয় 15 মিলিয়ন, তাহলে সেটার ইম্প্যাক্টটা কেমন হতো? কারণ এখানে যে স্যার ইনভেস্টমেন্টের যে অ্যামাউন্টটা দেখাচ্ছেন এবং আমরা যদি পাই, পরবর্তী ইফেক্টটা কেমন হতো এটা একটু দেখাতে পারবো স্যার, মনে হয় ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। 31 ডিসেম্বর আসলে 31 ডিসেম্বরে আপনি ইন্টারেস্ট রিসিভ করতেছেন, রাইট? 31 ডিসেম্বর 2022 আপনি বললেন যে এটা 15 মিলিয়ন, ফেয়ার ভ্যালু 15 মিলিয়ন। ওকে, 15 মিলিয়ন 15 মিলিয়ন ফেয়ার ভ্যালু এলে এখানে অফকোর্স আপনার ইনভেস্টমেন্ট এগেইন ডেবিট হাউ মাচ, আপনাকে চিন্তা করতে হবে লাস্ট রেকর্ড কত আছে, স্যার কারেক্ট? 11.4 আছে স্যার, তাইলে ওই ওই অনুযায়ী 11.4, তাহলে আরো 3.5 মিলিয়ন 3.5 মিলিয়ন অ্যাড হবে, কারেক্ট? 6 স্যার, 3.6 3. 3.6 স্যার। কেন 1.5 মিলিয়ন নিয়ে গেলাম না? এখানেও যে আমরা যে ইনভেস্টমেন্টে যে অ্যাক্রু করছিলাম 0.4, এখানে কোনো ইফেক্ট আছে কিনা? দ্যাট ইজ ভেরি রেলিভেন্ট কোশ্চেন, এখানে কোনো এই ইনভেস্টমেন্টের কোনো ইম্প্যাক্ট আছে কিনা। আচ্ছা, প্রথমত আমি ইনভেস্টমেন্টটা যে ইন্টারেস্টটা আমি অ্যাক্রু করছি, কারেক্ট? আমি যদি এখানে ইনভেস্টমেন্ট হিসাবে রেকর্ড করি, অফকোর্স এখানে এটা আসবে, কারণ আমি যখন ইন্টারেস্ট রিসিভ করব তখন কিন্তু এই ইনভেস্টমেন্টের ফেয়ার ভ্যালু কমে যাবে, কারেক্ট? আর যদি আমি ধরে নিই যে না, এটা অ্যাডজাস্ট করেই এটা ফেয়ার ভ্যালু আসছে, মানে রেকর্ড ডেটের পরে আসছে, রেকর্ড ডেট আমি ধরে নিলাম 31 ডিসেম্বরে, যে যারা থাকবে তারা পাবে, এবং রেকর্ড ডেটের পরে ইনভেস্টমেন্ট আসছে। আপনারা কি বুঝতে পেরেছেন? এটা ডিপেন্ড করতেছে রেকর্ড ডেটের উপর, ডিপেন্ড করতেছে, কারণ এই ফেয়ার ভ্যালু অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে। দ্যাট মিন্স হলো এটা কোন একটা ইন্ডিকেশন দেওয়া থাকবে যে এটা কি আমার এক্সপেন্সের পরে অবশ্যই ব্যালেন্স অবশ্যই, নাকি আগের ব্যালেন্স। রাইট রাইট। আপনার শেয়ারের ক্ষেত্রে কি হয় অনুরূপ ভাবে আপনার যে কোনো বন্ডের ক্ষেত্রেও সেম হয়, স্যার বন্ডের আমরা যখন রেকর্ড ডেট। স্যার আমরা পরের ব্যালেন্স হলে এটা বুঝতে পারবো আগেরটা অনুযায়ী, যদি স্যার এটা অ্যাডজাস্টমেন্টের আগের ব্যালেন্স হয় তাহলে স্যার এটা কি রাইট দেয়? রাইট। ওকে, তাহলে এরকম যদি হয় যে ওকে আমার এইটা এই ইনভেস্টমেন্টটাকে কনসিডার করে আসছে ফেয়ার ভ্যালুটা, তাহলে অফকোর্স এখানে 3.5 মিলিয়ন হবে, রাইট? ইয়েস স্যার। ওকে, আপনি এটা দুইভাবে লিখতে পারেন। আপনি এটা এখানে অ্যাক্রুড ইন্টারেস্টও লিখতে পারেন। অ্যাক্রুড ইন্টারেস্ট যদি লেখেন, আপনি যখন ইন্টারেস্টটা রিসিভ করবেন তখন ক্যাশ ডেবিট করবেন, অ্যাক্রুড ইন্টারেস্ট ক্রেডিট করবেন, আর বাদ বাকিটা ইন্টারেস্ট ইনকাম হিসাবে দেখাবেন। একটু স্যার আমি যেটা বলতে চাচ্ছিলাম স্যার, এটা এই যদি জন্য আমরা আমি বলছি যে অ্যাডজাস্টমেন্টের আগে হয়। both method is correct. Okay, okay. So let's come to here. Investment debit and same things. How much? 3.5. Okay. স্যার 15 হলে 3.5 হইলে তো হয় না স্যার, এখানে তো 0.4, 3.6 না। কেন? আমি তো বলেছি যে এই ইনভেস্টমেন্টটা এটা অ্যাডজাস্ট করার পরে আসছে, রেকর্ড ডেটের পরে। স্যার আমরা একটু স্যার জানতে চাচ্ছিলাম, যদি এটা পরে আসে তাহলে স্যার আমার আগেটা আমাদের আসলে বুঝতে পারবো, যদি এটা আগে আসে মানে ইনভেস্টমেন্টটা কোনো অ্যাডজাস্টমেন্ট করে না, এটা চলে স্যার আমাদের জন্য দরকার। আচ্ছা দাঁড়ান, এখানে 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 একটু আছে, এখানে আমরা 11 মিলিয়নে করছি, তাই না? এই যে এখানে জি স্যার, স্যার 11 মিলিয়নে করছি স্যার। 11 মিলিয়নে গেছে, 11 থেকে 15 মিলিয়ন, 11 মিলিয়নে গেলে 5,000, না না না, একটু ভুল হয়েছে, রাইট? 11 থেকে হলো 3 পয়েন্ট, আর এখানে তো ইনভেস্টমেন্ট ডেবিট করছি, আমি ধরে নিচ্ছি হলো
এটার আগে, তাহলে 3.6 হবে, রাইট? ওকে, কিন্তু আসলে এখানে মানে ইনভেস্টমেন্টটা ডেবিট করাটা বেশি যুক্তিযুক্ত না, অ্যাক্রুড ইন্টারেস্টটা বেশি যুক্তিযুক্ত। কেন? কারণ আমার এফবিওসিআই তে কিন্তু আমার 3.6 যাবে না, এফবিওসিআই তে এই পার্টিকুলার কেসে কিন্তু আমার 4 মিলিয়নই যাবে। কারেক্ট, 4 মিলিয়ন যাবে। স্যার, এখানে আমার মনে হচ্ছে যে আন্ডারলাইন কনসেপ্ট হচ্ছে যদি এখানে পেমেন্ট করে তাহলে এটা ইনভেস্টমেন্ট না দেখায় এটাকে অ্যাক্রুড ইন্টারেস্ট দেখানোটাই মনে হয় অ্যাক্রুড বেস্ট। ইন্টারেস্টে দেখানো, কারণ এটা হলো, এটা যদি অ্যামোর্টাইজ কস্ট মেথডে থাকতো তাহলে ইয়েস স্যার। ইনভেস্টমেন্ট ঠিক ছিল। কারণ এটা তো দুইটা ভ্যালুকে আপনার কনসিডার করতে আছে, একটা হলো ফেয়ার জি ভ্যালু আর স্যার, একটা আমার হলো, কাছেও তাই মনে হয় স্যার। ওকে, অ্যাক্রুড ইন্টারেস্ট। কারণ এটা তো স্যার আমরা যখন ক্যাশ রিসিভ করবো রাইট, তখন এটা অ্যাডজাস্টমেন্টের বিষয় আসবে স্যার। রাইট, যখন ক্যাশ রিসিভ করবো অ্যাক্রুড ইন্টারেস্টটা ক্রেডিট হয়ে যাবে। Very এক্স্যাক্টলি simple. স্যার, এক্স্যাক্টলি আমি সেটা বলতে চাচ্ছিলাম। এবং আফটার ম্যাচুরিটি ডেট যখন চলে আসবে তখন হচ্ছে অ্যাক্রুড ইন্টারেস্টের কোনো ব্যালেন্স থাকবে, রাইট? এখন তো স্যার আমরা যখন ফেয়ার ভ্যালু অ্যাক্রুড ক্যালকুলেশনটা করবো ইন্টারেস্টের 31 কিছু কিছু ব্যালেন্স কিন্তু ডিসেম্বরে। থেকে যাবে, প্রত্যেক বছরে কিছু ব্যালেন্স এদিক ওদিক থাকবে, রাইট? অ্যাক্রুড ইন্টারেস্টের কিছু ব্যালেন্স, কিন্তু যখন ম্যাচুরিটি ডেট চলে আসবে তখন এটা নীল হয়ে যাবে ব্যালেন্স। ওকে স্যার, অ্যাক্রুড ইন্টারেস্ট হলে স্যার ওই যে পরবর্তীতে কোশ্চেনটা আর নাই, কারণ এটা হলো স্যার রাইট, আমার রাইট, ইনভেস্টমেন্ট রাইট, চিন্তা এখানে করতে এসে হবে। তখন হয়ে যাবে। এখানে ক্যাশ যেটা রিসিভ করতেছেন, ক্যাশ ইন্টারেস্টের জন্য ক্যাশ আপনি রিসিভ করবেন কুপন রেট 8% করে, তার মানে 8 মিলিয়ন, 8 মিলিয়ন ডেবিট। ইন্টারেস্ট ইনকাম ইনকাম আপনার 6 মাসের জন্যই করতে হবে, কারেক্ট? আর অ্যাক্রুড ইন্টারেস্ট, অ্যাক্রুড ইন্টারেস্ট ক্রেডিট। স্যার সরি, 8 মিলিয়ন না, এটা পয়েন্ট এই হবে, 0.8 মিলিয়ন, রাইট? 0.8 ইন্টারেস্ট ইনকাম অ্যানাদার 0.4 মিলিয়ন। হ্যাঁ, বলেন, এনি কনফিউশন? স্যার, এখানে কি ইন্টারেস্টটা আরেকটু চেঞ্জ হবে কিনা স্যার? ওই যে 0.15 মিলিয়ন যে ইনভেস্টমেন্ট আমি 6 মান্থ পরে অ্যাড করলাম, হুম, তাহলে তাহলে ওইটার ক্যারিং অ্যামাউন্ট যখন পরবর্তী 6 মান্থে যাচ্ছে তখন তো না এটা না 11। না, ওইভাবে হবে না। আপনার তো, আপনাকে তো চিন্তা স্যার করতে হবে হচ্ছে হলো, চিন্তা করতে হবে হচ্ছে হলো ওপেনিং ব্যালেন্সের উপর, রাইট? বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। ওপেনিং ব্যালেন্সের উপর চিন্তা করতে হবে, কারণ আপনার ওভার দ্য ইয়ারে কত পাচ্ছেন, ওভার দ্য ইয়ারে চিন্তা করেন। আমি কিন্তু সেইভাবে নিয়েছি, ওভার দ্য ইয়ারে চিন্তা করেন। আপনারটা তো এই 6 মান্থে, আমার আমার তো ইন্টারেস্ট ইন্টারেস্টটা পেমেন্ট হবে হচ্ছে ইয়ারলি। এটা যদি সেমি ইয়ারলি হতো, সেমি অ্যানুয়ালি হতো, তাহলে আপনি ওটাই করতে পারতেন। বুঝতে পেরেছেন? ইন্টারেস্টের কম্পাউন্ডিংটা তো সেমি অ্যানুয়ালি না, আপনি যেটা বলছেন কম্পাউন্ডিংটা হচ্ছিল ইয়ারলি। আপনি যদি ইয়ারলি হিসাব করতেন কত আসতো? 0.8 মিলিয়ন, ভেরি সিম্পল। তাহলে 0.4 মিলিয়ন আপনি হাফ ইয়ারলি করছেন, ইয়ারলি হবে। ওকে, ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার স্যার, হ্যাঁ, হ্যাঁ, আমি বলেন। মনে হয় একটা জিনিস গ্যাপ করে গেছি স্যার, বুঝতে পারি না জিনিসটা। হ্যাঁ, বলেন বলেন বলেন। স্যার 31 ডিসেম্বরে ফেয়ার ভ্যালু যে ক্যালকুলেশনটা দেখাচ্ছেন 4 মিলিয়নটা, এটা কি হুম, স্যার হুম। আমাদের ফেস ভ্যালুর উপরে হবে নাকি ফেস ভ্যালুর উপরে না স্যার, নাকি আমাদের 11.5 আচ্ছা, মিলিয়ন উপরে? ফেয়ার ভ্যালু কখনো ফেস ভ্যালুর উপরে হয়? ফেয়ার ভ্যালু আসলে মার্কেটে কেনা ডিমান্ড সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে। শেয়ারের ফেয়ার ভ্যালু কিভাবে হয়? একটা শেয়ারের ফেয়ার ভ্যালু কিভাবে নির্ধারণ হয়? স্যার, আজকে ফেয়ার ভ্যালু ডিএসসি বা মার্কেট ডিমান্ডের উপরে, আর মার্কেট ফেস ডিমান্ডের ভ্যালু তো উপরে হবে। দেয়াই থাকে। ফেস ভ্যালু তো দেয়াই থাকবে। ফেস ভ্যালু যখন আপনি ডিভিডেন্ড ক্যালকুলেশন করবেন তখন আসবে। ওকে,
Okay. So let's come to your point, reclassification of financial instrument. At the very beginning of our discussion, someone asked me, sir, what is this accounting process if the intention is being changed? So let us discuss here. Let us discuss here your point. Okay. A financial instrument may be initially classified in one and this classification may be changed whenever the intention would be changed or the business mainly intention, of course it is intention. If the intention of entity has been changed, of course the classification should be changed, right? For example, existing classification আছে আপনার amortized cost method, এটাকে নিয়ে চেঞ্জ করে নিয়ে চলে গেলেন আপনি ফেয়ার ভ্যালু থ্রু পিএনএল। এটা সবসময় ইন্টেনশনের উপর ডিপেন্ড করবে এরকম না, অনেক সময় হতে পারে বন্ডে বা ইনস্ট্রুমেন্টে আপনার অতিরিক্ত কোনো ফিচার যোগ করা হয়েছে, রাইট? বন্ডে ইস্যু করা হয়েছে, ওকে, এর সাথে অতিরিক্ত একটা ডিক্লারেশন আসছে যে ওকে এটাকে আপনি এখন ইচ্ছা করলে শেয়ারে কনভার্ট করতে পারবেন, রাইট? আসতে পারে না একটা ডিক্লারেশন আসলে যে ওকে এই বন্ড শেয়ারে কনভার্ট করতে হবে। তখন আপনাকে কি করতে হবে? অ্যামোর্টাইজ কস্ট মেথড থেকে ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট এন্ড লস অ্যাকাউন্টস এই ক্লাসিফিকেশন নিতে হবে। তাহলে দুইটার ভিতর অফকোর্স একটা ডিফারেন্স আসবে, রাইট? কারণ অ্যামোর্টাইজ কস্ট মেথড এক ধরনের সিস্টেমে করা হয় আর ফেয়ার ভ্যালু থ্রু পিএনএল জাস্ট ডিরেক্টলি মার্কেট থেকে ফেয়ার ভ্যালু নেওয়া হচ্ছে। তাহলে এই দুটার যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা কোথায় যাবে? প্রফিট এন্ড লস অ্যাকাউন্টস। ক্লিয়ার? Any question? ওকে, এখন আরেকবার আসি ছোট্ট আরেকবার একটা উদাহরণ দিয়ে একটু দেখাই দেন ছোট্ট amount একটা উদাহরণ। আচ্ছা, ধরেন এখন প্রত্যেকটা তো লিখে লিখে উদাহরণ দিতে গেলে তো মানে ক্লাস একটা উদাহরণে শেষ হয়ে যাবে, আর শেষ করা যাবে না। আমি মুখে মুখে বলি, আপনারা উদাহরণটা একটু মনোযোগ সহকারে শুনেন। ধরেন একটা বন্ড মার্কেটে ছাড়ছে কোনো একটা কোম্পানি, আর একটা কোম্পানি কিনছে, তার যে কোম্পানি কিনছে ইনভেস্টর তার অ্যাকাউন্টিং করতেছেন। এখন যে কোম্পানি কিনেছে এই কোম্পানির ইন্টেনশন হলো এটা ম্যাচুরিটি ডেট পর্যন্ত ধরে রাখবে। তাহলে বিজনেস মডেল অনুযায়ী আপনি কি করবেন? এটাকে অ্যামোর্টাইজ কস্ট মেথডে ক্লাসিফাই করেছেন। আর এই বন্ডের যে ক্রাইটেরিয়া গুলো ছিল সেটা হচ্ছিল এসপিপিআই যে ক্রাইটেরিয়া সেটা ফুলফিল করে, অর্থাৎ বন্ডের পিরিয়ডিক ইন্টারেস্ট ছিল আর ম্যাচুরিটি ডেটে যে ইনভেস্টর তাকে প্রিন্সিপাল রিটার্ন করা হবে, এইটা ছিল হলো বন্ডের ক্রাইটেরিয়া। তাহলে এইগুলোর উপর বেস করে আপনি অ্যামোর্টাইজ কস্ট মেথডে ক্লাসিফিকেশন করছিলেন। কিন্তু আফটার 1 year or 2 year যে বন্ডের ইস্যুয়ার তিনি বললো যে ওকে এই বন্ড ইচ্ছা করলে আপনারা শেয়ারে কনভার্ট করতে পারবেন। তখন বিজনেস মডেলের ক্রাইটেরিয়া অনুযায়ী আর এসপিপিআই ক্রাইটেরিয়াতে থাকছে না, রাইট? এখানে চলে যান, এই যে দেখেন, এই যে বন্ড ইনটু কনভার্টেবল বন্ডে ফিক্সড চেঞ্জ নাম্বার অফ হয়ে যায়। শেয়ার, রাইট? কনভার্টেবল বন্ড ইনটু ফিক্সড নাম্বার অফ শেয়ার, এই ক্রাইটেরিয়াতে তখন চলে গেল। তখন আপনি এটাকে ক্লাসিফাই করলেন ফেয়ার ভ্যালু থ্রু পিএনএল। তখন আপনি কি করলেন? মার্কেটে এই বন্ডের আলাদা প্রাইস আছে, সেই প্রাইসের ফেয়ার ভ্যালুটা নিলেন। ক্লিয়ার? তাহলে সেই ফেয়ার ভ্যালু আর অ্যামোর্টাইজের ভিতর কোর্স একটা ডিফারেন্স থাকে। যে ডেটে এই ধরনের ডিক্লারেশন আসলো ওই ডেটে আপনাকে অ্যামোর্টাইজ কস্ট মেথড অনুযায়ী ক্যারিং অ্যামাউন্ট বের করতে হবে ইনস্ট্রুমেন্টের। তাহলে ওই ক্যারিং অ্যামাউন্ট থেকে আপনার এই ফেয়ার যতটুকু পার্থক্য, সেই পার্থক্যটা প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে যাবে। ক্লিয়ার? ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ। নেক্সট, এইটা যদি এই ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে না হয়ে ফেয়ার ভ্যালু থ্রু আদার কম্প্রিহেনসিভ ইনকামে হয়, যেমন আপনার ইন্টেনশন প্রথমে ছিল যে না আপনি একেবারে ম্যাচুরিটি ডেট পর্যন্ত বন্ডটা ধরে রাখবেন, এখন ইন্টেনশন চেঞ্জ করছেন, চেঞ্জ করে আপনি বললেন যে না এটা আমি বিক্রি করে দেবো 2 বছর পরে, তখন তো আপনাকে ফেয়ার ভ্যালু মেথড অনুযায়ী দেখাতে হবে বন্ডটা।
আগে দেখিয়েছেন অ্যামোর্টাইজ কস্ট মেথডে, এখন ফেয়ার ভ্যালু মেথডে, তাহলে দুটোর ভিতরে তো অবশ্যই একটা ডিফারেন্স আসবে। এই ডিফারেন্সটা পার হবে ওসিআই তে, না পিএনএল, এটা পার হবে ওসিআই তে, যেহেতু আপনি ক্লাসিফিকেশন চেঞ্জ করে ওসিআই তে আসছে, রাইট? এখন আসে কোন একটা স্টুডেন্ট ক্লাসিফিকেশন ছিল ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই, এইটা এখন ওই যে অতিরিক্ত একটা ফিচার আসছে, কারণ ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই যদি এটা শেয়ার ইনভেস্টমেন্ট হয়, আপনি ক্লাসিফিকেশন চেঞ্জ করতে পারবেন না। আইফারএস 9 বলে দিয়েছে এই ক্লাসিফিকেশন চেঞ্জ করতে পারবেন না, তাহলে অবশ্যই এটা বন্ড ইনস্ট্রুমেন্ট হতে হবে, তাই না? কোন একটা বন্ড ইনভেস্ট করছেন, বাট আপনার ইন্টেনশন ছিল যে ম্যাচুরিটি ডেটের আগেই সেল করে দেবেন, তাহলে আপনি ক্লাসিফিকেশন করছেন ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই। এখন বন্ডের ইস্যুয়ার আপনার ওই যে এটার মতো বললো যে না, এই বন্ডটাকে ইচ্ছা করলে আপনি শেয়ারে কনভার্ট করতে পারেন, তখন আপনি চলে আসলেন ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট এন্ড লস অ্যাকাউন্টস, কারেক্ট? তাহলে আগে যে কিউমুলেটিভ গেইন, সেই কিউমুলেটিভ গেইন তো ওসিআই তে ট্রান্সফার করছেন, তাই না? ছিল। পার করা ছিল, সেই কিউমুলেটিভ গেইন এখন পিএনএল এ চলে যাবে, রিক্লাসিফাই হবে। কিন্তু এই ধরনের রিক্লাসিফিকেশন শেয়ারের ক্ষেত্রে মানা করা যাবে না। আচ্ছা, সেটা আপনারা পাবেন কোথায়? এখানে যদি আপনারা একটু যান, দেখেন এই যে এই স্লাইডটাতে যদি আপনারা যান, এখানে বলা হচ্ছে ইকুইটি ইনস্ট্রুমেন্ট যদি ইনভেস্টমেন্ট থাকে, এটা যে হেল্ড ফর ট্রেডিং হয়, তাহলে ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট এন্ড লস হয়, যে কিছুদিন এর জন্য কিনছেন, আবার বিক্রি করবেন, আবার কিনবেন, এরকম যদি হয়। আর যদি সেটা না হয়, তাহলে ওসিআই অপশন আছে, মানে লং টার্মের জন্য করছেন, সেখানে ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই আসবে। এখানে কি লিখছে দেখেন, দ্য ওসিআই অপশন ইজ ইরিভোকেবল। ইরিভোকেবল মানে আর কোনো চেঞ্জ করা যাবে না। is not available for investment entities. Equity instrument under FBOCI would not be subject to impairment. এটা কোনো impairment হবে না, ওই যে দাম কমলেও এটা ওসিআই তেই থাকবে, ওসিআই তে আপনার এক্সপেন্স হিসাবে চার্জ করবেন। And hence any fair value adjustment will never go through profit and loss account. যে কোনো ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টসে যাবে না। And also even the equity instrument is sell, ইভেন ইকুইটি ইনস্ট্রুমেন্ট যখন সেল করে দিবেন, ওই পয়েন্টেও আগে যে ওসিআই ছিল, ওই ওসিআইটা কোনোভাবেই পিএনএল এ প্রফিট যেতে এন্ড পারবে লসে না, নেওয়া যাবে না। রাইট? ওকে, তাহলে কিউমুলেটিভ গেইন পিএনএল এ যাবে। আর যদি এই এফবিওসিআই ইনভেস্টমেন্টটা অ্যামোর্টাইজ কস্ট মেথডে নিয়ে আসেন, তাহলে আসলে অ্যাডজাস্টমেন্টটা হবে হচ্ছে হলো ইনভেস্টমেন্টের সাথে। ওকে, জাস্ট ইনভেস্টমেন্ট যতটুকু আপনার অ্যামোর্টাইজ কস্ট মেথডে আনার ফলে বাড়বে বা কমবে, সেটা ইনভেস্টমেন্ট ক্রেডিট করলেন, ডেবিট করলেন, রাইট? আর পিএনএল ডেবিট বা ক্রেডিট হবে, রাইট? এখন আসেন, ইনভেস্টমেন্টটা ছিল হলো ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট এন্ড লস অ্যাকাউন্টস, নিয়ে গেলেন ইন্টেনশন চেঞ্জ করে, না এটা লং টার্ম ধরে রাখবেন, এটা করতে পারবেন আপনি ইভেন ইকুইটি ইনস্ট্রুমেন্ট হলো, যে আগে ইন্টেনশন ছিল যে এটা শর্ট টার্মের জন্য করবেন, এখন এটা লং টার্মের জন্য চলে গেলেন ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই তে। তাহলে এই ক্ষেত্রে আগে যত পিএনএল এ দেখায় রাখছেন রিক্লাসিফাই করে, সেটা আর রিট্রিভ করা যাবে না, সেটা ওই পিএনএল এ করবেন। সাবসিকুয়েন্ট যত গেইন বা লস হবে, সেটা আপনি মুছিয়ে দেবেন। অর্থাৎ এরপর থেকে হচ্ছে এফবি এফবি ওসিআই তে যেটা নিতে ওইটা। পারবেন, রাইট রাইট রাইট। So this is the rules of reclassification. I think all of you here understand it. Okay? একটু কমপ্লেক্স আছে, আপনার বাসায় একটু পড়তে হবে। একটু কমপ্লেক্স না, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড যতগুলো স্ট্যান্ডার্ড আছে তার মাঝে সব থেকে কমপ্লেক্স হচ্ছে আইফারএস 9, যদি কমপ্লেক্সিটির পারপাজে আপনি ক্লাসিফাই করেন। ওকে, আমরা ক্লাসের অলমোস্ট শেষ পর্যায়ে চলে আসছি। এতক্ষণ যেগুলো আলোচনা করলাম, সেগুলোকে সংক্ষেপে যদি আমি উপস্থাপন করি ইনভেস্টমেন্ট গুলা, তাহলে এইভাবে আমাকে উপস্থাপন করতে হবে।
কোন একটা ইনস্ট্রুমেন্ট, সেটা যদি আমার শেয়ার ইনভেস্টমেন্ট থাকে, ইকুইটি শেয়ার, সেটার ক্লাসিফিকেশন যদি এফবিওসিআই দিয়ে থাকে, তাহলে সেটার বিভিন্ন যে আইটেম গুলো আছে সেটা কোথায় কোনটা পার করবো সেটা একটা সামারি আকারে। আবার সেটা যদি বন্ডে ইনভেস্টমেন্ট হয়, বন্ডের ইনভেস্টমেন্টটা যদি এফবিওসিআই দিয়ে ক্লাসিফিকেশন করি, সেই ক্ষেত্রে কিভাবে করব। যদি কোনো একটা ইনভেস্টমেন্ট করি সেটা যদি অ্যামোর্টাইজ কস্ট মেথডে ক্লাসিফিকেশন করা হয়, সেই ক্ষেত্রে আমরা এই যে ডিভিডেন্ড বা ইন্টারেস্ট কিভাবে দেখাবো, এক্সপেক্টেড ক্রেডিট লস কিভাবে দেখাবো, ফরেন এক্সচেঞ্জ গেইন লস হলে কিভাবে দেখাবো, এটা একটা ওভারঅল প্রেজেন্টেশন। তা মোটামুটি এইগুলা এর ভিতর এক্সপেক্টেড ক্রেডিট লসটা এখন আলোচনা করা হয়নি। এক্সপেক্টেড ক্রেডিট লস মডেল হয়ে কিভাবে অ্যাকাউন্টিং এন্ট্রি দিব আমরা নেক্সট সেশনে অবশ্যই আলোচনা করব। তা মোটামুটি আজকে এখানেই শেষ। নেক্সট সেশনে আমরা কয়েকটা কোশ্চেন প্র্যাকটিস করব, রেলেভেন্ট এক্সাম স্ট্যান্ডার্ড কোশ্চেন প্র্যাকটিস করব। আমি কোশ্চেন গুলো আপনাদেরকে দিয়ে দিব, আপনারা একটু দেখেন। আর IS-32 নেক্সট সেশনে আমরা পড়বো। ওকে স্যার, এনি কোশ্চেন সো ফার? ওকে, এক্সেল শিট দিয়ে দেবো। নো ইস্যুস, নো ইস্যুস, ইটস ফর ইউ গাইস। স্যার নেক্সট ফ্রাইডে থেকে স্যার আপনার ক্লাস নেবেন, কারণ এটা কনসিকুয়েন্স না হলে আসলে বোঝা মুশকিল যদি ব্রেক হয়ে যায় আবার নেক্সট ক্লাস। Absolutely, I am fully agreed with you. I several times requested Halim Bhai and the admin of ICAB, but they did not care me. So what can I do? You people should request. Okay, I think you are more valuable than me. Your combined effort, of course. Okay. এখন আমি বলেছি, আমি কয়েকবার বলেছি, আসলে কনসিস্টেন্টলি হলে, ইনকনসিস্টেন্টলি হলে, অনেকদিন পরে হলে আসলে আমারও তো অনেক কিছু মনে থাকে না। আমি তো বিভিন্ন জায়গায় বিভিন্ন সেশনে ক্লাস নিই বা বিভিন্ন ইনস্টিটিউশনে বিভিন্ন জায়গায় স্পিচ দিই এই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের উপর। তা সুতরাং আমারও কিন্তু অনেক কিছু নাম মনে থাকাই স্বাভাবিক। যাই হোক, আপনাদের নেক্সট ক্লাসের জন্য ওয়েলকাম থাকলো। আপনারা অ্যাটেন্ড করবেন। আজকে যেভাবে স্পন্টেনিয়াসলি পার্টিসিপেশন করেছেন, নেক্সট ক্লাসেও পার্টিসিপেশন করবেন। আর বাসায় একটু পড়েন, হ্যাঁ, রিলেভেন্ট চ্যাপ্টারটা পড়েন, তাহলে দেখবেন যে স্যার আরো অনেক। সিনপসিসটা একটু শেয়ার করে দিন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, অফকোর্স, শিওর। থ্যাংক ইউ। থ্যাংক ইউ See you স্যার। the next